আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1310তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই সাইদুল ইসলামের জীবনের হৃদয় বিদারক এক করুণ লজ্জাজনক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল গর্ভবতী সুন্দরী বউকে তালাক দিয়ে বিয়ে করে শাশুড়িকে। গর্ভবতী রূপসী বউকে তালাক দিয়ে বয়স্ক শাশুড়িকে বিয়ে করে সাইদুল ইসলাম। কিন্তু কেন? টাকার জন্য না, সম্পত্তির জন্য তাও না। কেন যে সে বিয়ে করে, এটা শোনার পরে আপনি আঁতকে উঠবেন। বন্ধুরা, আসলে আমরা সবাই বলি ভালোবাসি। ভালোবাসি শব্দটা অতি প্রাচীন, এটার সাথে আমরা সবাই সম্পৃক্ত। কিন্তু একটা বিষয় কি জানেন, আজকে ভালোবাসার অপর নাম মানে ভালোবাসা মানেই হচ্ছে আবেগ। যেখানে আবেগ নাই সেখানে ভালোবাসা নাই। আপনি খেয়াল করে দেখবেন যে আবেগে পড়ে যে মানুষটাকে আপনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে, পরিবার পরিজন সবাইকে ছেড়ে আবেগের বশবর্তী হয়ে যে মানুষটার হাত ধরে আপনি বেরিয়ে চলে আসলেন, একটা সময় বাস্তবতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মানুষটাই আপনাকে ছেড়ে দিবে। এই মানুষটা একটা সময় আপনাকে বাস্তবতার সম্মুখীন হয়ে লাথি মেরে ঘর থেকে বের করে দিবে। তাই কোনো একজন বলেছিল যে আবেগ যেখানে কাজ করে বিবেক সেখানে চুপ থাকে, আর বিবেক যেখানে কাজ করে আবেগ সেখানে সম্পূর্ণভাবে মরে যায়। মানে হৃদয় বিদারক এক দুঃখজনক করুণ বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই সাইদুল ইসলামের জীবনের করুণ বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে সাইদুল ইসলামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহরের খানিক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। নিম্ন মধ্যবিত্ত না বলে উচ্চ মধ্যবিত্ত বলা চলে। আমার বাবা একজন ব্যবসায়ী। বরিশাল শহরেই আমাদের এলাকাতে আমার বাবার ছোটোখাটো কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো হচ্ছে যেমন মাছের ঘের, মাছ চাষ করে এবং মুরগির ফার্ম সহ আরও এরকম পল্লী অনেক ব্যবসার সাথে আমার বাবা জড়িত। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা কৃষিকাজ সহ বিভিন্ন পল্লী মানে মুরগি পালা, গরু পালা, ছাগল পালা, এইগুলো কাজ আমার আব্বা করতো এবং তাই দিয়ে আমার বাবা মোটামুটি ভালো টাকা ইনকাম করতো। তো বাবার ওই মুরগির ফার্মে কাজ করার জন্য সবসময় বড় ভাই আর আমার ছোটো বোন বা মা গেলেও আমি কখনোই যেতাম না। বাবা আমাকে সবসময় বলতো যে সাইদুল, এত বড়লোকে দেখানো ভালো না, আয় বাবার সাথে একটু মুরগির ফার্মে কাজ কর। কিন্তু আমি কোনোদিনও আমার বাবার সাথে বা আমার ভাইয়ের সাথে কিংবা মায়ের সাথে আমি ওখানে কাজ করতে যেতাম না। আমি ছোটোবেলা থেকেই না একটু অন্যরকম মানুষ ছিলাম। মুরগির গন্ধ আমার সহ্যই হতো না এবং ময়লা জিনিস আমি দেখতেই পারতাম না। আমি সবসময় আপনার সুঠাম সাঠাম চলাফেরা করতাম, ভালো পোশাক আশাক পরতাম এবং কেমন জানি একটু অন্যরকম ছিল আমার চলাফেরার স্টাইল। আমাকে সবাই দেখলে বলতো যে কেমন জানি বলে না যে ভাত নাই সে করলা ভাজি খুঁজতেছে। আমার পরিবার এরকম একটা পরিবার, কিন্তু আমি চলাফেরা করি একেবারে লাখ সাহেবের মতো। তো আমি ছোটোবেলা থেকে স্বপ্ন দেখেছিলাম যে আমি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করব এবং পড়াশোনা করে আমি একদিন ভালো একটা চাকরি করব। সেই চাকরি করে আমি পুরো দুনিয়া পাল্টে দিব এবং আমার খুবই স্বপ্ন ছিল যে আমি বড় লোকের একটা মেয়েকে বিয়ে করব। আমি ছোটোবেলা থেকেই প্রচণ্ড রকমের সিনেমা প্রিয় একটা মানুষ। আর আমাদের ওই সময়টাতে সিনেমার মধ্যে এই জিনিসটাই বেশিরভাগ দেখাতো যে বড়লোকের মেয়ের সাথে প্রেম করে এবং প্রেম করার পরে বড়লোকের মেয়েকে বিয়ে করে নায়কও বড়লোক হয়ে যায়। আমাদের সেই সময়ের জনপ্রিয় নায়ক ছিলেন ওমর সানি এবং মৌসুমী। আমি বেশিরভাগ ওমর সানি মৌসুমীর ছবি দেখতাম, তাদের সিনেমা দেখতাম এবং ওই সিনেমা দেখে দেখে আমার ভিতরে একটা উদ্দীপনা জাগে যে আমিও একদিন ওমর সানির মতো, মৌসুমীর মতো সুন্দরী কোনো একটা বড়লোকের মেয়েকে বিয়ে করবে এবং বিয়ে করে পরে আমিও বড়লোক হয়ে যাব। ছোটোবেলায় ওই স্বপ্ন নিয়ে আমি বড় হচ্ছিলাম। কিন্তু বড়লোকের মেয়েকে বিয়ে করতে হলে তো একটা সুন্দর চেহারা লাগবে এবং সুন্দর চেহারা ছাড়া তো কোনো বড়লোকের মেয়ে আর আমার সাথে প্রেম করবে না। যার কারণে আমি কি করতাম, সবসময় আমার চেহারার খুব যত্ন নিতাম।
ভালো পোশাক আশাক পরতাম, মেয়েদের মতো করে সাজুগুজু করতাম। আমার নিজের যত্নের প্রতি আমি খুব বেশি কেয়ারিং ছিলাম। কোনো সময় স্কিনে দাগ পড়তে দিতাম না। রোদ উঠলে পরে আমি ছাতা ছাড়া ঘর থেকে বেরোতাম না। মেয়েরা যে সমস্ত প্রসাধনী ব্যবহার করে চেহারা উজ্জ্বল করার জন্য, আমি ঠিক সেই সমস্ত প্রসাধনী ব্যবহার করতাম। আমার বোন, আমার যে ছোট বোন ছিল, ও মাঝে মাঝে বলে যে মেয়ে কে আমি না তুমি। আমার মা দুঃখ করে বলে যে তাইলে আমার দুইটাই মেয়ে হইছে, একটা ছেলে, এরকম করে বলে। তো আমার বড় ভাইয়া মাঝে মাঝে বলো ও তো মেয়ে না, হচ্ছে হিজড়া। এরকম করে আমার পরিবারে দুষ্টামি হতো। এই করে করে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। মোটামুটি আমি তখন প্রায় অনেকটাই বড় হয়ে যাই। তখন আমি এসএসসি পরীক্ষা দিব। এসএসসি পরীক্ষার্থী। তো আমি আমার আব্বারে বললাম যে আব্বা, আমি তো এসএসসি পরীক্ষা দিব, যদি আমি এসএসসিতে ভালো রেজাল্ট করি তাহলে কিন্তু তুমি আমার একটা গিফট দেওয়া লাগবে, আমাকে একটা গিফট কিনে দিতে হবে, আমি যেটা বলবো এটাই কিনে দেওয়া লাগবে। আব্বা তখন বলল আচ্ছা ঠিক আছে, যদি আমার সাধ্য আর সামর্থ্যের মধ্যে থাকে তাহলে আমি তোরে দিব, আমার সাধ্য আর সামর্থ্যের মধ্যে থাকলে আমি তোকে নিরাশ করবো না, আমি তোকে দিব। আমি বললাম ঠিক আছে, পরে কিন্তু আবার ফিরে যাও না। আমার আব্বা বলে না 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 বাবা, ফিরবো না, তুই কি চাস? আমি বললাম এটা এখন চাইবো না, পরীক্ষার রেজাল্টের উপরে ডিপেন্ড করবে। যদি অনেক ভালো রেজাল্ট করি তাহলে অনেক বড় কিছু চাইবো, আর মিডিয়াম রেজাল্ট করলে মিডিয়াম, আর যদি ছোট রেজাল্ট করি মানে একেবারে থার্ড ক্লাস রেজাল্ট করি তাহলে থার্ড ক্লাস টাইপের কিছু চাইবো। আর আমার আব্বা বলে ফেল করলে মায়েরও কিন্তু আছে এর সাথে। যাই হোক, আব্বার সাথে এরকম দুষ্টমি করে এবং একটা পর্যায়ে আমি তখন এসএসসি পরীক্ষা দিলাম। আমাদের স্কুলে অনেক মেয়ে ছিল, দেখতে শুনতে ভালো, সুন্দর, রূপবতী, গুণবতী, কিন্তু কখনোই ওই গ্রামের মেয়েদের প্রতি আমার কোনো আকর্ষণ আসে নাই। আমি সবসময় শহরের উচ্চবিত্ত পরিবারের মেয়েদের প্রতি আমার একটা আকর্ষণ ছিল, যে আমি শহরের কোনো বড় লোকের মেয়েকে বিয়ে করব। গ্রামের কোনো মেয়েকে আমার পছন্দই হতো না, সে সুন্দরী হলেও আমার ভালো লাগতো না। যাই হোক, এরকম করে এসএসসি পরীক্ষা দিলাম এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে একটা সময় আমার এসএসসি রেজাল্ট বের হলো। রেজাল্ট বের হওয়ার পরে আমি বি গ্রেড পাইছি। তো বি গ্রেড পাওয়াতে আমি আমার আব্বারে বললাম আব্বা, আমি তো মিডিয়াল একটা রেজাল্ট করছি। আমার আব্বা বলে বি আর সি এর ভিতরে কোনো পার্থক্য নেই, ওই তুই বি গ্রেড মানে তুই ফেল করছিস। আমার এগুলো বলে তুই সি গ্রেড পাইছিস। তাই বললাম আব্বা ঠিক আছে, তাই তো আমার একটা মোবাইল ফোন কিনে দাও। ওই সময় কিন্তু মোবাইল ফোনের অনেক দাম, মানে একটা মোবাইল কিন্তু নর্মাল কথা না, মানে যার তার হাতে এখন যেরকম অ্যাভেলেবেল মোবাইল আছে, ওই সময়টাতে এরকম হাতে হাতে মোবাইল ছিল না। তাই আমি আমার আব্বারে বললাম যে আমার একটা মোবাইল ফোন কিনে দাও। আব্বা আমারে বলতেছে যে মোবাইল কিনে দিব, আমার কাছে কি এই টাকা আছে? আমি তখন বললাম যে আব্বা তাহলে আমার একটা মোবাইল ফোন কিনিয়ে দেওয়া লাগবে, মানে কেনার জন্য চাপ দিলাম। একটা পর যে আমার আব্বা বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটু খামারে কাজ কর, বাবা একটা নতুন খামার চালু করতেছি, 2-1 মাস পরে খামার থেকে মুরগি বিক্রি করতে পারলে তোর একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনে দিব। আমি যে মানুষটা কোনোদিনও খামারের ধারে পাশে যাইতাম না, মানে খামারের পাশে গেলে আমি বমি করে দিতাম, আমি সেই ছেলেটা মুখের মধ্যে গামছা পেঁচিয়ে মানে একেবারে আমার বড় ভাইয়ের মতো খামারে কাজ করতে থাকি মোবাইল ফোনের আশায়, যে আমার আব্বা আমাকে মোবাইল ফোন কিনে দিবে খামারে কাজ করলে। আমি 2 থেকে 3 মাস আমার আব্বার সাথে খামারে কাজ করি। এরই মাঝে আমি আমাদের এলাকারই একটা কলেজেও ভর্তি হই এবং তার পাশাপাশি আমি আমার আব্বার খামারেও কাজ করি। তা আমি আসলে স্টুডেন্ট হিসেবে অতটা ভালো ছিলাম না, অনেক ভালো যে ছিলাম তা কিন্তু না। তো আমি তখন একটা পর্যায়ে আমার আব্বা তখন আমাকে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনে দেয় এবং আমি ওই আব্বার মোবাইল ফোনটা পাওয়ার পরে আমি এত খুশি হয়েছি বলার মতো না, মানে আমি মহা খুশি যে আব্বা আমাকে একটা মোবাইল ফোন কিনে দিছে, এটা তো আর বলার মতো কিছু না। সারাক্ষণ ফোনের মধ্যে গেমস খেলতাম। ওই সময় সাপের একটা গেমস ছিল, ওই যে বাটনের মতো ছোটো ছোটো করে ওই বাটন সিস্টেম ফোনের মধ্যে আমি তখন এরকম সাপের খেলা খেলতাম এবং সারাক্ষণ এটা নিয়ে বসে থাকতাম। আব্বু বলে যে মোবাইল ফোন কিনে দিয়ে মনে হয় আমি সাইদুলের বড় ক্ষতি করে ফেলেছি, ও তো এখন আর কোনো কাজকাম করে না এবং কোনো কাজের প্রতি ওর কোনো মনোযোগ নেই, সারাদিনই মোবাইল টিপে। যাই হোক, এরকম করতে করতে আমাদের সাথে যারা পড়াশোনা করছে, আমার অনেক ফ্রেন্ডরাই ঢাকা, চিটং বা বিভিন্ন বড় বড় শহরে চলে গেছে মানে পড়াশোনা করার জন্য। তা আমি তখন করলাম কি, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিব। এর আগ মুহূর্তে আমার এক বন্ধু ছিল, ও শহরে পড়ে, মানে ঢাকা নটরডেমে ভর্তি হয়, তো ওইখানে ও মানে পড়াশোনা করে। তো আর একদিন ওরে ধরলাম যে দোস্ত, আমার একটা মেয়ে খুব দরকার রে, আমার একটা স্বপ্ন, আমি একটা বড় লোকের মেয়ের সাথে প্রেম করবো, তুই ঢাকায় থাকিস, ঢাকায় তো কত বড় লোকের মেয়ে আছে, আমার একটা নাম্বার দে না। তো আমি সবসময় বলি, ও বাড়িতে আসলেই আমার একটা নাম্বার দে। একদিনও আমাকে বলো আচ্ছা ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড একটা মেয়ের সাথে কথা বলে, মেয়েটা অনেক বড় লোক, মেয়ের বাবার নিজের ঢাকায় বাড়িটারি আছে, মেয়ের নাম হচ্ছে অধরা, আমি তোর নাম্বারটা দিই, তুই চেষ্টা কর। আমি বললাম তোর বন্ধু প্রেম করলে কি আমার সাথে প্রেম করবে? বলে আর দূর, তুই চেষ্টা কর, আমার বন্ধুর কাছ থেকে তুই নিয়ে আসবি, সমস্যা কি? মানে ও তখন ঢাকায় পড়াশোনা করতো নটরডেমে। পরে আমার তখন নাম্বারটা দিল, নাম্বারটা দেওয়ার পরে হলো কি, আমি তখন ওই নাম্বারে ট্রাই করতেছি বলতে আমি নাম্বারে অনেকবার কল দিই, মেয়েটা আমার কল পিক করে না, মানে কল রিসিভ করে না। দিনের বেলায় কল দিই, রাতের বেলায় কল দিই, কল ঢুকে কিন্তু আমার কল রিসিভ করে না। তো আমার কাছে মনে হলো বড় লোকের মেয়ে তো হয়তো বাবা মোবাইল চালাইতে দেয় না, চুরি করে মোবাইল চালায়, এই জন্য সম্ভবত আমার কল আর রিসিভ করে না।
এরকম করে কল দিতে দিতে বিশ্বাস করবে না, প্রায় 15 দিনের মতো আমি তার এই নাম্বারটাতে ট্রাই করে যাই, একেবারে টানা 15 দিন। এবং 15 দিন পরে একটা সময় সে রিসিভ করে, কলটা রিসিভ করে এবং রিসিভ করে আমারে বলতেছে আপনি কি? আমি বললাম আমার নাম হচ্ছে সাইদুল। বলে সাইদুল? আমি তো সাইদুল নামের কাউকে চিনি না, আপনি আমার নাম্বার কই পাইছেন? আমি বলি যেখানেই পাইছি, একটু কথা বলা যাবে না? বলে না, আমি তো অপরিচিত কারোর সাথে কথা বলি না। আমি বলি আচ্ছা আপনি কি মোবাইলটা কীভাবে চালান আমাকে একটু বলেন তো? বলে কীভাবে চালাই মানে? মোবাইল চালাই। আমি বললাম না, আমি আপনাকে এত কল দিচ্ছি যে আপনি আমার কলই রিসিভ করেন না, আজকে 15 দিন ধরে কল দিতেছি। মেয়েটা বলে হ্যাঁ আমার ভালো লাগেন এই জন্য ধরি না, অপরিচিত নাম্বার আমি ধরি না। আমি তখন বললাম না না, আমি সবই বুঝি, আমার সাথে মিথ্যা বলার দরকার নাই, বুঝি তো বড়লোকের মেয়ে, বাপ মায়ে মোবাইল চালাইতে দেয় না, হয়তো চুরি করে চালান, এজন্য আমার ফোনটা ধরতে পারেন নাই, তাই না? তুমি এটা তখন হাসি দিয়ে বলতেছে বাহ, আপনি দেখি আমার সম্বন্ধে ভালোই খোঁজখবর রাখেন, আমি বড়লোকের মেয়ে, এইটা আপনাকে কে বললো? আমি বললাম যে বলা সে তো বলছেই, সে তো আর মিথ্যা বলে নাই। আপনি কি বড়লোকের মেয়ে না আমাকে বলেন? বলে না, আমি বড়লোকের মেয়ে না। আমি বলি এটাই সত্য, মেয়েরা যদি সুন্দর হয়ে থাকে মোবাইলে বলে আমি কালো, আর যদি কালো হয়ে থাকে তাহলে মোবাইলে বলে আমি সুন্দর। সে যদি বড়লোকের মেয়ে হয়ে থাকে তাহলে মোবাইলে বলে আমি গরিব, আর যদি গরিবের মেয়ে হয়ে থাকে তা মোবাইলে বলে আমি বড়। মোবাইলে কেন জানি মানুষ সবসময় উল্টাটাই বলতেই পছন্দ করে। মেয়েটা আমাকে বলতেছে আপনার মাথা খারাপ হয়ে গেছে, আমি দেখতেও সুন্দর না, আর আমি কোনো বড়লোকের মেয়েও না, আপনি আমার আর কল দিবেন না, এটা বলে লাইনটা কেটে দিল। তা আমার ধারণা মতে মেয়েটা দেখতে মনে হয় খুব সুন্দর হবে, কারণ তার ভয়েসটা মানে ভয়েস টোনিংটা অসম্ভব রকমের সুন্দর ছিল, মানে খুবই সুন্দর ভয়েস। পরে আমি চিন্তা করলাম যে করে হোক মেয়েটার সাথে আমার একটা প্রেম করাই লাগবে। এবং এরপর আমি তাকে প্রচণ্ড রকমের বিরক্ত করি, সে কল ধরে কেটে দেয়, ইগনোর করে, মানে এরকম করেই সময়গুলো কাটতেছে। এরকমভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো পাস হতে হতে একটা পর্যায়ে মেয়েটা খুব বিরক্ত হয়ে আমার এই নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দেয়। ওই সময় একটা সিমেরও কিন্তু অনেক দাম, একটা সিম কার্ড কিনতে হলে অনেক টাকা লাগে। তো এই নাম্বারটা ব্লক করে দেওয়ার পরে আমি একটু নিরাশ হয়ে যাই, এতদিন বিরক্ত করলাম এবং একটা পর্যায়ে আমার নাম্বারটা ব্লক করে দিল। এই মেয়েটা আমার সাথে কথা বলতে চায় না। আচ্ছা যাই হোক, এক দরজা বন্ধ হয়ে গেছে তো কী হয়েছে, আমি অন্য দরজা নক করব। এরকমভাবে বলার পরে কিছুদিন পরে, প্রায় আমার নাম্বারটা ব্লক করে দেওয়ার সপ্তাহখানিক পরে, একদিন রাত্র আনুমানিক 1টার দিকে এই মেয়েটা নিজেই আমাকে আনব্লক করে কল দেওয়ার পরে আমারে বলে যে আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আমি বলেন। বলে আপনি আমার নামটা জানলেন কি করে? আমার নাম যে অধরা, এটা আপনি কি করে জানলেন? আমাদের যে মানে আমি যে বড়লোকের মেয়ে, এটা আপনি কীভাবে জানতে পারছেন? আমার কাছে কেন জানি মনে হয় যে আপনি আমার পরিচিত কেউ। আমি বললাম না, আমি আসলে আপনার পরিচিত কেউ না, তবে যে আমাকে নাম্বারটা দিয়েছিল সে বললো আপনার নাম অধরা এবং আপনারা ঢাকায় থাকেন, আপনাদের নিজেদের বাড়িটারি আছে। পরে আমাকে বলে আপনাকে আমার নাম্বারটা কে দিছে? আমি বলছি এটা আমার একটা ফ্রেন্ডে দিছে, কিন্তু আমার ফ্রেন্ডের নাম বলা যাবে না। এমনিটা বলতেছে না আপনার ফ্রেন্ডের নাম আমাকে বলেন না একটু। আমি বললাম বলবো না। এই ফ্রেন্ডের নাম জানার জন্য ও আমাকে বারবার ফোন দেয়, 1 দিন 2 দিন 3 দিন কন্টিনিউসলি প্রায় প্রতিদিনই ফোন দেয়, এবং ফোন করে বারবার শুধু একটা কথাই বলেন না আপনার ফ্রেন্ডের নাম কি, আমাকে একটু বলেন। আমি কিন্তু আমার ফ্রেন্ডের নাম আর তারে বলি না। এভাবে 15-20 দিন পরে মেয়েটার সাথে আমার মোটামুটি একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়ে যায়। আমাকে ফোন করে, আমিও তাকে ফোন করি, ও আমার সাথে কথা বলে কমফোর্ট, আমিও তার সাথে কথা বলে কমফোর্ট। এবং এরকম করে সময়গুলো কাটতে একটা পর্যায়ে আমি আমার ফ্রেন্ডের নাম বলে দিই যে নটারডেমে পড়ে, ওর নাম হচ্ছে এইটা, ও আমাকে আপনার নাম্বারটা দিয়েছিল। মেয়েটা আমাকে বলতেছে না এরকম টাইপের কোনো ছেলেকে তো আমি চিনি না, তাহলে এটা সম্ভবত আপনাকে মানে কে দিছে আমি জানি না, কিন্তু এরকম কোনো ছেলের আমি চিনি না। তো এরকম করে মেয়েটার সাথে কথা বলতে দীর্ঘদিন কথা বলে আমি তখন ইন্টার 2nd ইয়ারে পড়ি, এবং 2nd ইয়ারে পড়া অবস্থায় আমি তখন মেয়েটারে বললাম যে আমি একটু আপনার সাথে দেখা করতে চাই, দেখা করা যাবে? তো তখন মোটামুটি রিলেশনে চলে যায়। তখন মেয়েটা বলতেছে যে আমরা যেহেতু রিলেশনেই আছি, তাহলে আপনি আমার সাথে দেখা করতেই পারেন, একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতেই পারে, এটা তো কোনো কঠিন কোনো বিষয় না। আমি তখন বললাম তাহলে কোথায় দেখা করব? বলে আপনি একটা কাজ করেন, আপনি ঢাকাতেই আসেন, কবে আসবেন? আপনি তো বরিশালে থাকেন, তো ওখান থেকে ঢাকায় আসবেন, একটা ডেট ফিক্সড করেন কবে আসবেন, ওই ডেটে আপনি আমার সাথে দেখা করবেন। পরে মেয়েটার সাথে আমার একটা দিন তারিখ ঠিক হলো, এবং দিন তারিখ ঠিক হওয়ার পরে আমি তখন মেয়েটারে দেখার জন্য একটা রেস্টুরেন্ট আমাকে বললো, লোকেশন দিল, আমি সাথে আমার আরেকটা গ্রাম থেকে আরেকটা বন্ধুকে নিয়ে যাই, কারণ ঢাকা শহর তো আবার কোন ঝামেলায় পড়ে যায়। আরেকটা বন্ধুকে সাথে করে নিয়ে আমি তখন ঢাকায় যাই, এবং ঢাকায় যাওয়ার পরে রেস্টুরেন্টে গেলে পরে মেয়েটাকে দেখতে পাই। তো মেয়েটা দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দর ছিল না, মানে একেবারে যে ফর্সা তা না, একটু ব্ল্যাক, মানে শ্যামবরণ বলা চলে, কিন্তু মেয়েটার শরীরের গঠন অনেক সুন্দর, যেমন লম্বা তেমনি হচ্ছে স্বাস্থ্যবান, খুব ভালো লাগছে আর কি দেখা।
পরে আমারে বলে, আপনিই সাইদুল? আমি বললাম জি। বলে, বা আপনি তো দেখতে অনেক সুন্দর, লম্বা ফর্সা, সব দিক থেকে ঠিক আছেন, আর যাই হোক আপনার আমার খুব পছন্দ হয়েছে, বিয়ে করবেন আমারে? এরকম করেই বলতেছে। তো আমি ভাবলাম বড়লোকের মেয়ে একটু দুষ্টামি করে, এবং তার পোশাক আশাক দেখে না ভাই অবাক হয়ে গেলাম যে এত দামি পোশাক আশাক আমি জীবনেও দেখি নাই, যে একদম সিনেমার মধ্যে দেখতাম যে এত দামি পোশাক আশাক নায়িকারা পরে। অধরাটা দেখার পর আমার কাছে মনে হলো যে সিনেমা দেখে দেখে ছোটোবেলা থেকে যে স্বপ্নটা আমার বুকে আমি লালন করতেছিলাম, আজকে হয়তো সেই স্বপ্নটার একটা বাস্তব দিক আমি দেখতে পাবো, এবং আমার স্বপ্ন পূরণ হওয়ার খুব কাছাকাছি আমি তখন পৌঁছে যাই। এরপরে অতরার সাথে আমার একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক শুরু হয়। ঢাকায় মাঝে মাঝে যাই, ওর সাথে দেখা করি, এবং ও আমার সাথে ফোনে কথা বলে। আমি প্রায় রাত 10টা বাজে ফোনে কথা বলতে শুরু করতাম, এবং পরের দিন ফজরের আজান দিলে পরে আমি মোবাইলে লাইন কাটতাম। এভাবেই প্রতিটা দিন কাটতো, পড়াশোনা সব কিছুই গোল্লায় গেল, সারা রাত ওর সাথে কথাবার্তা বলতাম। এরকম করে কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে ও আমারে বলতেছে যে সাইদুল, আমার পরিবার তো আমাকে বিয়ে দিয়ে দিবে, আমার পরিবার আমার জন্য ছেলে খুঁজতেছে, আমাকে বিয়ে দিয়ে দিবে। এখন তুমি তোমার পরিবারকে বলো আমাদের এখানে আমার পরিবারের সাথে কথাবার্তা বলার জন্য, এবং কথাবার্তা বলে যেন আমাকে বউ বানায় তোমার ঘরে নিয়ে যায়। ওই সময় আমার যে বড় ভাইয়া ছিল, আমার বড় ভাইও তখন বিয়ে করে নাই, বড় ভাইও বেকার, বিয়ে করে নাই, এবং ছোটো বোনটার ওই সময় বিয়ে হয় নাই। এই পর্যায়ে আমি কি করে আমার মায়েরে বলি বা বাবারে বলি যে আমি বিয়ে করব। ওরা তো ওই সময় আমার এই প্রস্তাব কোনো দিনও মেনে নেবে না, ওরা তো মানবেই না। আমি তখন বললাম, অধরা আমার পরিবারের অবস্থা তো এখন এরকম, আমার বড় ভাইয়াও এখনও বিয়ে করে নাই, আমার একটা ছোটো বোন আছে এটারও বিয়ে দেয় নাই, এখন হুট করে আমি যদি পরিবারকে বলি আমি বিয়ে করব, আমার পরিবার তো আসলে এটা মানবে না, এবং মানবেও না, একটা ঝামেলার দিকে চলে যাবে, আমি কি করব। ও আমাকে বলে, তা তো জানি না, তুমি আমাকে ভালোবাসো, সুতরাং এখন যদি আমার পরিবার আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় তাহলে আমি কি করব। আমি বললাম, দেখো অন্য কোথাও তোমার পরিবার তোমাকে বিয়ে দিয়ে দিলে তুমি কি করবে এটা আমি বুঝতেছি না। ও আমাকে বলে, আমার বাবা মা না জেনে গেছে আমি রিলেশনে আছি। আমি বললাম, তাই? বলে, হ্যাঁ, আব্বা পুরোপুরি জেনে গেছে আমি রিলেশনে আসি, এবং জানার পরে আব্বা তখন আমার বিয়ে ঠিক করে ফেলছে, আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, এবং মোটামুটি কথাবার্তা সব ফাইনাল। ভাই আমার অবস্থা তখন এরকম হয়েছে, আমি না পারি ঘুমাইতে, না পারি খাইতে, খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে চলে গেছি। কারণ অধরাকে এতই ভালোবাসতাম যে অধরাই ছিল আমার দেহের অক্সিজেন, ওকে না পাইলে আমি সত্যিই বাঁচব না, ওকে আমি আমার দেহের অন্তঃস্থল থেকে ভালোবেসে ফেলেছিলাম। তো আমি কান্নাকাটি করে ওরে বুঝাও, আমার বলে, কান্নাকাটি করে কী লাভ হবে, তোমার পরিবার যদি আমার পরিবারে না আসে তাহলে আর কি করার, আমার বাপ মা যদি আমাকে আমাকে বিয়ে দিয়ে দেয় তাহলে তো আমার কিছু করার নাই, আমার তো কিছু করার থাকবে না, আমি কি করতে পারবো বলো, আমার তো কিছু করার নাই, বিয়ে দিয়ে দিলে বিয়ে বসে যাব, এবং তুমি তোমার মতো করে অন্য কাউরে বিয়ে করে সুখী হবা। আমি বললাম, আমার জীবনে কখনোই কোনো দিন আমি অন্য কাউরে বিয়ে করে খুশি হতে পারবো না, এবং আমি অন্য কাউরে কখনো বিয়েই করবো না, আমি ভালোবাসি তোমারে, আমি অন্য কাউরে কেন বিয়ে করবো বললো। ও তখন বলতেছে, ঠিক আছে, যদি আমারই ভালোবেসে থাকো তাহলে তুমি ইমিডিয়েটলি কিছু একটা করো। এবং এরকম করে আরও কয়েকটা দিন কেটে যাওয়ার পর ও বলতেছে আমার বাবা অলরেডি বিয়ে ঠিক করে ফেলছে, এবং আমার আব্বা বুঝেই গেছে যে আমি ফোনে কারোর সাথে রিলেশনে আছি, যে কোনো সময় আমাকে বিয়ে দিবে, একটা কাজ করো, চলো আমরা পালিয়ে যাই। ওই আমাকে পালিয়ে যাওয়ার প্রস্তাব করে। ও যখন আমাকে পালিয়ে যাওয়ার প্রস্তাব করে আমি তখন খুশি হয়ে যাই, কেন জানেন? কারণ আমি তো এটা চাচ্ছিলাম যে ওর সাথে আমি পালিয়ে যাব, আমার প্ল্যানিং এটাই ছিল যে আমি ওর সাথে কোথাও না কোথাও পালিয়ে যাব। আমি তখন বললাম যে অধরা, আমি তো এটাই চাই যে আমরা পালিয়ে যাই, কারণ আমার কাছে মনে হয় পালিয়ে যাওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো পথ খোলা নাই, আর আমরা পালিয়ে গেলেই একে অপরকে খুব আপন করে অল্প সময়ের কাছে পেয়ে যাব। ও তখন আমাকে বলে, তাহলে আর কি, তাহলে তো আর কথাবার্তা বাড়িয়ে লাভ নাই, তুমি পালিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তা আমি তখন পালিয়ে যাবো এরকম ওর সাথে কথাবার্তা বলতেছি, পরে ভাবতেছি যে কী করব, ঢাকা শহরে যাব এবং গিয়ে ওখানে কি করব, আমি তো এখনও ইন্টারও পাস করি নাই, তখন সেকেন্ড ইয়ারে পড়ি, সামনে কিন্তু আমার ইন্টার ফাইনাল পরীক্ষা। তো আমার আব্বা চিন্তা ভাবনা করলো যে আমি ইন্টারমিডিয়েটটা পাস করতে পারলে আমার ভালো একটা চাকরি আব্বা ব্যবস্থা করে দেবে, সরকারি ঘুষ টোস দিয়ে একটা চাকরি ব্যবস্থা করে দেবে। তো দেখা গেলো যে আমি ইন্টারমিডিয়েটটা পরীক্ষাও দিই না ওই সময়, তো ও তখন পালিয়ে যাব। পরে একদিন রাতের বেলায় ওর সাথে বসে আলোচনা করতেছি যে অধরা, ঢাকাতে যাব এবং তোমার সাথে পালিয়ে যাব, পালিয়ে গিয়ে কি করব, কিছু তো একটা করতে হবে। আমাকে বলে, হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে তো আসলে কথাই বলা হয়নি, পালিয়ে গিয়ে তো কিছু না কিছু একটা করতে হবে, না করলে তো আর হবে না, আমাদের সংসার কীভাবে চলবে। আমি তখন তারে বলতেছি, আমি তো এটাই বলতেছি, এভাবে তো আর সংসার চলবে না, আমাদের তো নয় কিছু না কিছু একটা করতে হবে। ও তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বাসা থেকে মোটামুটি 20-30 লাখ টাকা নিয়ে আইসো, এবং এই টাকাটা নিয়ে আসলে পরে ঢাকা শহরে কিছু না কিছু একটা করা যাবে, এবং সেটা দিয়ে মোটামুটি আমরা কিছু একটা করে থেকে যাব। আর 20-30 লাখ টাকা যদি সাথে থাকে, কিছু না করতে পারলো এই টাকা আমরা বসে বসে খাবো, এবং এরপরে এর মাঝে আমার আব্বা আম্মা তো মেনে নিবেই, আর আব্বা আম্মা যদি মেনে নেয় তাহলে তো তুমি বড়লোকের জামাই হয়ে গেলা, আর তো কোনো টেনশন নাই। আমি তখন বললাম, অধরা কী বলতেছো, 20-30 লাখ টাকা? তুমি আমার পরিবার সম্বন্ধে জানো,
তুমি তো জানো যে আমার বাবা মুরগির খামার করে, এরপরে গরুর খামার করে, আমার বাবা এই ধরনের কাজের সাথে জড়িত। আমি এই পরিবারের একটা ছেলে হয়ে 20-30 লাখ টাকা কোথায় পাবো? আমাকে বলে যে আজকাল সময় কি 20-30 লাখ টাকা কোনো টাকা হলো? ভাই আমি তখন অবাক হয়ে গেলাম। 20-30 লাখ দূরের কথা, আমি কোনোদিনও 1 লাখ টাকা একসাথে চোখেও দেখি নাই। আমি ওরে বললাম যে অধরা তুমি এটা কী বলো? আমার পক্ষে তো এত টাকা নেওয়া কোনোভাবেই সম্ভব না, আমি তো এত টাকা নিতে পারবো না। ও আমাকে বলে তাহলে কি করব? আমিও তো বাসা থেকে কোনো টাকা নিয়ে বেরোতে পারবো না, কারণ আমার আব্বা আম্মা বুঝে গেছে আমি একটা রিলেশনে আছি, আমি যে কোনো সময় বাসা থেকে পালাইতে পারি। এই জন্য তারা বাসার টাকা পয়সা গয়নাকাটি সব কিছু লুকিয়ে রাখতেছে, আমার সামনে কোনো কিছু কখনো ওপেনই করে না, আর আমি তো কোনো কিছু দেখিই না। আর অলরেডি তারা আমাকেও গার্ডে রাখতেছে, বাসার সিকিউরিটিকে বলতেছে যে তা আমাকে গার্ডে রাখে। তো ওর বাসার ঠিকানা কিন্তু আমাকে বলছিল, যে আমার আব্বা আম্মাকে আমি যখন নিব বলছিলাম বাসার ঠিকানা আমাকে বলছে। তাই আমি তার আমার আব্বা আম্মাকে নিতে পারিনি, ওই ঠিকানাতে আমি গিয়েও বা কী করবো? পরে আমি বললাম যে অধরা তাহলে কী করা যায়? ও আমাকে বলে কী আর করবা, যা পারো তা নিয়ে আসো, এখন আমার তো কিছু করার নাই, আমি আর কী বলবো। ও আমাকে বলে কম করে হলেও একটু মোটামুটি বাড়ায় টাকা পয়সা নিয়ে এসো যাতে থাকতে হয়, আমি না আবার রাস্তায় ঘুমাইতে পারবো না, আমার রাস্তায় ঘুমানোর কোনো অভ্যাস নাই, আমার একটা ভালো জায়গায় থাকতে হবে, প্লিজ, তোমাকে ভালোবেসে বিপদে পড়ে গেছি, এখন তো আমার আর কিছু করার নাই। পরে চিন্তা করলাম টাকা কোথায় পাবো, আমার আব্বার টাকা পয়সা কই রাখে, কই কী করে, এসব আমি কিছুই জানি না। আমার আব্বার টাকা আমি কখনো চোখেও দেখি নাই, মানে আমার আব্বা টাকা সবসময় লুকিয়ে রাখে, কোনোদিন আব্বা কারো সামনে টাকা পয়সা খোলে না, এবং কখনোই আমি টাকা পয়সা আব্বুর দেখিও নাই। তো আমি এখন চিন্তা করতেছি তাহলে আমি কি করব, মানে টাকা কোথায় পাবো? টাকা তো লাগবে, এবং টাকা ছাড়া তো আর চলা যাবে না। এখন টাকা কোথায় পাবো, মানে টাকার টেনশনে ভাই তখন পাগল হয়ে যাচ্ছিলাম, মানে টাকার টেনশনে একরকম পাগল হয়ে যেতেছি। এরকম করতে করতে হঠাৎ করে মাথায় একটা আইডিয়া আসলো। আইডিয়া আসছে বলতে এটা আমার মা লাস্ট কিছু দিন আগে আমার ছোটো বোনের বিয়ের জন্য কিছু গয়না বানাইছিল, মানে আমার ছোটো বোনকে তো বিয়ে দিতে হবে, যদি ওর বিয়ের করা এখনও আসে নাই, তো আমার আব্বা আম্মা কী করলো ওর জন্য বিয়ের গয়নাগাটি বানিয়ে রাখছে। তো আমার মাঝে তখন মনে হলো যে বিয়ের গয়নাগাটিগুলো তো আমার মায়ের কাছে আছে, এবং মা এই গয়নাগাটিগুলো কোথায় রাখছে এটাও আমি জানি, তাহলে আমাকে এই পথটাই অবলম্বন করতে হবে, যেভাবেই হোক ওখান থেকে আমার ছোটো বোনের বিয়ের গয়নাগাটি নিয়ে আমাকে পালাইতে হবে। আমার বোনের বিয়ের গয়নাগাটি নিয়ে আমাকে পালাইতে হবে, এছাড়া আর কোনো পথ খোলা নাই। এবং এটাই আমি তখন অধরাকে বললাম। অধরাকে বলার পরে অধরা তখন বলতেছে তাহলে তো হয়েই গেল, আর তো কোনো সমস্যা নাই, এবার তাহলে এটাই সাকসেস করো। আমি তখন বললাম যে টাকা পয়সাগুলো নিয়ে আমি কোথায় আসবো, মানে গয়নাগাটি নিয়ে কোথায় আসবো? আমাকে বলে তুমি আসো, আমরা আপাতত একটা হোটেলে উঠবো, রাত্রেবেলায় হোটেলে থাকবো, এবং এর পরের দিন আমরা প্ল্যানিং করব কোথায় বিয়ে করা যায়, এবং বিয়ে করে আমরা কোথায় কোথায় থাকবো এটা আমি পরে প্ল্যানিং করব, আগে তুমি আসো। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে রাতের বেলায় ভাই আর কি বলবো, বুক ধরপড় করতেছিল। ওই রাতের বেলায় আমি তখন আমার মায়ের ডয়ার খুলে যে আমার বোনের যে গয়নাগাটি আম্মা রেখেছিল ওই গয়নাগাটিগুলো নিয়েই রাতের বাসে আমি তখন বরিশাল থেকে রাজধানী শহর ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে পরে একটা সময় সকালে বেলায় আমি ঢাকায় পৌঁছাই। সকালে ঢাকায় পৌঁছানোর পর ওরে ফোন করি, বাসেও আমাদের অনেকবার কথা হয়েছিল মোবাইল ফোনে। এবং ঢাকায় যাওয়ার পর ওটা ফোন করলাম, ও আমাকে বলে একটা কাজ করো, আমি তো আর আজকে বেরোইতে পারবো না, রাতের বেলায় বেরোইতে হবে, সন্ধ্যার পর আমি বের হবো, তুমি একটা হোটেল ভাড়া করো, একটা ভালো হোটেল ভাড়া করো, এখানে মানে আমি পরে গিয়ে রাতে তোমার সাথে থাকবো, রাতে হোটেলে থেকে এরপরে সকালে আমরা বের হয়ে সিদ্ধান্ত নেবো যে কী করা যায়। তাই আমি বললাম ঠিক আছে, আগে তো বাসা থেকে বের হও এবং পরেরটা পরে। এরপর আমি তখন ঢাকা শহরের মধ্যে একটা ভালো মানের হোটেল ভাড়া করলাম, আবাসিক হোটেল ভাড়া করলাম। ভাড়া করে ওর জন্য অপেক্ষা করতেছি, ও আসবে এবং আসলে পরে আমি ওরে বিয়ে করব। পরে রাত্রে আনুমানিক 10:30 কি 11টার দিকে ও আসছে। 11টার দিকে হোটেলের নিচে আসছে, এসে আমাকে কল দিছে। পরে আমি গিয়ে ওকে রিসিভ করে রুমে আনছি, এবং আনার পরে ওর হাতে কোনো ব্যাগ নেই, মানে হাতেও কোনো ব্যাগ নেই, মানে কোনো কিছু না, একদম খালি হাতে, শুধু মোবাইল ফোনটা হাতে। দেখে মনে হচ্ছে ও মনে হয় দৌড়ে আসছে কোনো জায়গা থেকে। আমি তখন বললাম তুমি জামা কাপড় কিছু আনো নাই? ও বলে জামা কাপড়, জানটা নিয়ে কোনোরকম বেরিয়ে আসছে, জানটা নিয়ে কোনোরকম বের হয়েছে, আবার জামা কাপড় বলতেছো? আমি জামা কাপড় নিয়ে বেরোইতে পারবো? বাসা থেকে পালাইলে কি এত কিছু নিয়ে পালানো যায়? আমি তখন বললাম যে অথরা আমি তোমাকে অনেক ভালোবাসি, এবং আমি যে তোমাকে আমার জীবনে কখনো পাবো এটা আমি স্বপ্নেও চিন্তা করতে পারিনি। ওকে বুকে জড়িয়ে ধরলাম। ও বলে আচ্ছা যাই হোক, এখন এসব বাদ দাও, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, কি করবা, সকালে কই যাবা? আমি বললাম এসব তো তোমার কাছে, এই শহর তো আমার কাছে পুরো অপরিচিত, শুধু তুমি ছাড়া, এই শহরে তুমি ছাড়া তো আমার কেউই নেই। ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে, সকালবেলা প্ল্যানিং করবো, আমার একটা ফ্রেন্ডের বাসায় যাব, এবং ওখানে গিয়ে আমরা মানে কোনো কিছু একটা চিন্তা করবো। এখন বলো কী নিয়ে আসছো, মানে আপাতত কী আনছো? আমি তখন এই গয়নাগাটিগুলো বের করলাম, আমার বোনের গয়না, তাও গয়নাগাটি কম না, প্রায় 2-3 লাখ টাকার গয়না হবে ওই সময়টাতে। এবং আমি মানে বাসা থেকে তো আমাকে ফোন দিতে দিতে পাগল হয়ে যেতেছে, বড় ভাইয়া ফোন দেয়, মা ফোন দেয়, বাবা ফোন দেয়, মানে সবাই ফোন করতেছে, নানু বাড়ি থেকে লোকজন ফোন দেয়। আমি আর কারো ফোনে পিক করি না, কারণ সবাই বুঝছে আমি ঘর থেকে পালাইছে টাকা পয়সা নিয়ে। প্রত্যেকে আমাকে ফোন দেওয়া মানে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেছে, বা কই গেছে না গেছে, আমি কারোর ফোনে রিসিভ করি না।
এবার একটা পর্যায়ে দেখা গেল যে রাতেবেলা আমার বলে যে আচ্ছা ঠিক আছে, এখন তো তাহলে আমরা ঘুমাইয়া যাই, যেহেতু আমি সারাদিন অনেক টায়ার্ড ছিলাম, ঘুমাইয়া যাই এবং সকালবেলা আমরা প্ল্যানিং করবো কী করা যায়। তাই আমি বললাম যে আমরা তো বিয়ে করি না, আমরা কি এক ঘরেই থাকবো? বলে হ্যাঁ, এক রুমেই থাকবো, তুমি থাকবা সোফাতে, আমি থাকবো খাটে। এই কথা বলার পর আমি তখন সোফার মধ্যে গিয়ে শুইলাম, ও তখন খাটের মধ্যে শুইল। তো দুজনের দিকে তাকায় তাকে হাসতেছি, কেউ কারো কাছে যায় না। ও আমাকে বলে বিয়ের আগে সব ভালো না। আচ্ছা ঠিক আছে। পরে দুজনেই ভাই ঘুমিয়ে গেছে এবং ঘুমিয়ে যাওয়ার পরে মানে আমিও খুব টায়ার্ড ছিলাম, প্রচুর জার্নিং করে আসছি। তা আমার তখন ঘুম চলে আসছে এবং ঘুম আসার পরে আমার সকালবেলা যখন ঘুম ভাঙে আমি দেখি যে ও খাটে নাই। ও খাটে নাই। খাটে না থাকার পরে নিচের দিকে আমার ব্যাগটার দিকে আমার নজর পড়ে, যে ব্যাগটার চেইন খোলা, আর যে ব্যাগ আছে ব্যাগটার চেইন খোলা। দৌড়ে যে ব্যাগটা হাতে নিলাম, হাতে নিয়ে যে ব্যাগের ভিতরে যে জায়গার ভিতরে আমার বোনের গয়নাগাটিগুলো ছিল, ওই গয়নাগাটিগুলো নাই। দৌড়ে বেরোয় যে দরজা খোলা। আমি বেরিয়ে নিচে গেছি, রিসেপশনে যেয়ে বললাম যে আমার ওয়াইফ চলে গেছে। বলে হ্যাঁ আপনার ওয়াইফ তো বেরিয়ে গেছে। আমি বললাম কি বলেন, বেরিয়ে গেছে? বলে হ্যাঁ বেরিয়ে গেছে। তো আমি ওরা আমার ওয়াইফ পরিচয় দিয়েছিলাম। পরে আমি নাম্বারটা দিয়ে ওর নাম্বারে কল দিতেছি, মোবাইলটা কিন্তু আমার নিয়ে যায়নি, মোবাইল ফোনটা আছে। নাম্বারে কল দিলাম, দেখলাম ওর নাম্বারটা বন্ধ। নাম্বারটা বন্ধ পাওয়ার পর আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ছে। আরে আমি কোন চিটিংয়ের পাল্লায় পড়লাম? ওই আমার বোনের সমস্ত গয়নাগাটি নিয়ে পালাইয়া গেল। আর এদিক দিয়া বাড়ি থেকে মা, বাবা, বড় ভাই সবাই ফোন দিয়া পাগল বানায় ফেলতেছে এবং এরা ফোনের উপর ফোন, কলের উপর কল দিয়েই যাচ্ছে। আমি মানে তাদের কলও ধরতেছি না। এদিকে বারবার অধরার নাম্বারে ট্রাই করতেছি, নাম্বারে কল দিচ্ছি বন্ধ। আমার পকেটে অল্প কয়েকটা টাকা আছে, আর বড় জোরে আমি এক রাত হোটেলে থাকতে পারবো। এরপরে হোটেল ভাড়া দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। আমি তখন একেবারে মানে ভেঙে পড়ি, মোবাইল ফোনটা একটা সময় বন্ধ করে দিই এবং মোবাইল ফোনটা অন করে বারবার শুধু অধরার নাম্বারে ট্রাই করতে থাকে যে ও ফোনটা ধরে কিনা, ও ফোনটা একটাবার রিসিভ করে কিনা, ও কোথায় চলে গেল, কেন চলে গেল। আমি বুঝিও আমাকে ধোকা দিয়েছে, ও একটা চিটার। এটা জানার পরেও না আমি ওরে ভুলতে পারি না। আমার মনে হয় যে ও ভালোই আমার জীবনে আসুক না ফিরে। নাম্বারটা বন্ধ এবং না পাইতে একটা সময় হলো কি আপনার মানে পরের ওই রাতটাও কেটে গেল। মানে ওই দিন এর পরের দিন পরের রাত কাটছে, আমি কিছুই খাইনি। এবং দিনের 9টা বাজে তখন হোটেল বয় আসছে, এসে বলতেছে স্যার আপনি কি আজকে চেক আউট করবেন? আমি বললাম হ্যাঁ। বলে তাহলে স্যার আপনার চেক আউটের টাইম হচ্ছে দুপুর 11টায়, তো 11 থেকে 11:30 মধ্যে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে। 11টার মধ্যেই তখন একেবারে শুকনো মুখ নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ছি। মানে খাওয়ার মতো টাকা নাই, এমন একটা অবস্থার মধ্যে পড়ছি, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছি আপনাকে বলার মতো না। এমন সময় একটা রিক্সার ড্রাইভার বসে আছে। তো উনি দেখলাম বরিশালের ভাষায় কথা বলতেছে, রিক্সা চালায় দুজনেই। পরে আমি গিয়া কাছে যা বলতেছি ভাই বাড়ি বরিশাল? বলে হ্যাঁ। আমি বললাম ভাই বরিশাল কোন জায়গা? ঠিকানা দিল, আমি তখন আমার ঠিকানা দিলাম। পরে বললাম ভাই ঢাকা শহরে আসছি, এরকম আমার টাকা পয়সা যা ছিল মোটামুটি সবই চুরি হয়ে গেছে, আমার কাছে কোনো টাকা নাই, আপাতত বাড়িতে যাওয়ার মতো ভাড়ার টাকাটা চাচ্ছিলাম, হবে কিনা। পরে আমারে বলতেছে যে এই লাইনে আজকে কয়দিন ধরে? আমি বললাম ভাই, বলে সুন্দর জামা কাপড় পইরা দামি ব্যাগ হাতে নিয়ে ঘুরে বেড়াও গাড়ি ভাড়ার জন্য? ওই মিয়া, তোমার পায়ের জুতা আর হাতের ঘড়িটা বেচতেই তো তুমি বাড়ি যাইতে পারো। ওমা, হাতে দিকে মোবাইল ফোনও আছে, বাটপারি করো। মানে আর কোনো উপায় নাই। শেষ পর্যন্ত দেখলাম যে না, এই ভাইয়ের কথাই ঠিক। আমার পায়ে সুন্দর জুতা, হাতে মোবাইল ফোন এবং আমার কাছে তো এত কিছু আছে, কেউ তো আর আমাকে ভিক্ষা দিবে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে মোবাইল ফোনটা বিক্রি করে দিব। মোবাইল ফোনটা বিক্রি করবো। বাড়িতে তো আর যাওয়া সম্ভব না, কারণ বাড়িতে গেলে তো আর আমাকে আস্ত রাখবে না, আমার আব্বা আম্মা তো আমাকে জিন্দা দাফন করে ফেলবে। বাড়িতে তো যাব না, কিন্তু বাড়িতে না গিয়ে কোথায় যাব, কোন জায়গায় যাবো, এটাই চিন্তা করতেছিলাম। এমন করতে করতে একটা পর্যায়ে ভাবলাম যে ঠিক আছে, আপাতত মোবাইল ফোনটাই বিক্রি করি। যেখানেই মোবাইল ফোনটা বিক্রি করতে যাই সবাই বলে চুরির টাকা, মানে সবাই বলে মানে চুরি করে আনছি মোবাইল ফোন। আমি বললাম ভাই চুরি করে আনি নাই, কেউ বিশ্বাস করে না। যাই হোক, একটা মোবাইল দোকানে মোবাইল ফোনটা বিক্রি করলাম। বিক্রি করার পরে কিছু টাকা হইলো। টাকাটা হওয়ার পরে মানে ভাবতেছি কি করা যায়। এরই মাঝে কিন্তু 4-5 দিন কেটে গেছে, কখনো রেল স্টেশনে, কখনো রাস্তায়, কখনো এখানে, কখনো ওইখানে, আমি এরকম করেই দিন কাটাইতেছি। অধরার ফোনটা বন্ধই এবং বিভিন্ন মানুষের নাম্বার থেকে, ধরেন মোবাইল দোকান থেকে, এইখান থেকে ওইখান থেকে বিভিন্ন নাম্বার থেকে অধরা নাম্বারে ট্রাই করি, কিন্তু নাম্বার বন্ধ, নাম্বারে কোনো কল ঢুকে না। তো এক পর্যায়ে ভাবলাম যে ওর ঠিকানা তো আমার কাছে আছে। হঠাৎ করে মনে হলো যে ওর বাসার অ্যাড্রেসটা তো আমার কাছে আছে, দেখি ওই অ্যাড্রেসটা আমাকে সত্য দিছে কিনা। বাসার যে অ্যাড্রেস দিছে, ওর আব্বা আম্মার নাম দিছে, ওই বাসার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা এটা একটু দেখি। তো এইটা দেখার পরে আমি তখন করলাম কি, ওর বাসা যেখানে, ওই ঠিকানাতে একদিন আমি গেছি। যাওয়ার পরে দেখলাম বাসায় কোনো সিকিউরিটি গার্ড নাই। তো বাসার সামনে আরেকটা লোকে কি জানি কাজ করতেছে, তাই মনে করছিলাম যে উনি মনে হয় গার্ড। আমি তখন বললাম ভাই আপনি কি এই বাসার সিকিউরিটি? বলে না।
আমি বললাম তাহলে আপনি? বলে আমি পাশের বাসার সিকিউরিটি, এই বাসার সিকিউরিটি কিছুদিন আগে চলে গেছে, বাসায় কোনো সিকিউরিটি নেই। আমি তখন বললাম যে এটা কি হাবিব সাহেবের বাসা? বলে হ্যাঁ, এটা ডাক্তার হাবিবের বাসা। আমি বললাম আচ্ছা, মানে ওনার বড় মেয়ে অধরা এই বাসায় থাকে জানেন? পরে বলতেছে ওনার বড় মেয়ে, ওনার তো কোনো মেয়ে নেই, ওনার তো 3টা ছেলে। আমি বললাম 3টা ছেলে, ওনার মেয়ে নেই? বলে না, ওনার মেয়ে নেই, ওনার তো কোনো মেয়ে নেই, ওর মেয়ে পাইলেন কই? আমি তখন বললাম ওনার সাথে কি কথা বলা যাবে? বলে হ্যাঁ যান, কলিং বেল দিয়ে ভিতরে যান, উনি তো ভিতরেই আছে, কিছুক্ষণ আগে না বাসা আসছে দেখছি। পরে আমি কলিং বেল টিপ দিছি, গেটের সামনে গিয়া টিপ দেওয়ার পরে কলিং বেলটা টিপার সাথে সাথে আমি দেখি যে আয়শা অধরা তখন দরজাটা খুলে দিছে। অধরা দরজাটা খুলে দিছে, ও আমাকে দেখে মানে পিছনে ওর মানে ওই হাবিব সাহেবও বসে আছে, তার ওয়াইফও বসে আছে। ও তখন আমাকে দেখে মানে কি করবে না করবে বুঝতে পারে নাই। তখনই মানে ভিতর থেকে হাবিব সাহেব বলতেছে এ ধরা কে আসছে। পরে ও তখন আস্তে সাইডে চলে গেছে, সাইডে বলতে ওইদিকে চলে গেছে কই জানি। পরে আমি আস্তে আস্তে ভিতরের দিকে আসছি, আসার পরে উনি আমাকে বলতেছে আপনাকে তো চিনলাম না। আমি বললাম স্যার আমার নাম সাইদুল ইসলাম। বলে সাইদুল, এখানে কি চাই? আমি বললাম স্যার মানে কথা বলতেছি না আর কি। উনি আমার বলে হ্যাঁ বলেন, কিছু বলবেন? আমি বললাম স্যার যিনি দরজা খুলে দিল উনি কে? বলে মানে যে দরজা খুলে দিল সেই কি, এটা জিজ্ঞেস করার জন্য এখানে আসছেন? মানে বাসায় সিকিউরিটি নেই, ডিরেক্টলি ঢুকে গেলেন? আমি বললাম আসলে স্যার মূলত শুনছিলাম আপনার বাসায় সিকিউরিটি লাগবে, মানে হঠাৎ করে এটা মাথায় কোত্থেকে আসছে নিজেও জানি না, আমি কিন্তু এই প্ল্যানিং করে যাই নাই। পরে বলতেছে তার মানে কি আপনি সিকিউরিটি চাকরির জন্য আসছেন? আমি বলে জি। বলে কার কাছে খবর পাইছেন? আমি বললাম একজন আমাকে বললো যে বাসায় সিকিউরিটি লাগবে, এই জন্য আসছে। পরে বলে তাহলে যে দরজা খুলে দিল তার কথা জিজ্ঞেস করলেন কেন? আমি বললাম যে না এমনি। পরে বলতেছে বাড়ি কই? আমি বললাম বরিশাল। ঠিকানা জানতে চাইলো, ঠিকানা বললাম। সব কিছু জানার পরে বললো আপনার সব কিছু আছে ডকুমেন্ট? আমি বললাম আছে। ডকুমেন্টগুলো চাইতে চাইলো, ডকুমেন্টগুলো সব দেখাইলাম, আমি সব ডকুমেন্ট ঘর থেকে নিয়ে আসছি। পরে আমাকে বল আপনি তো এসএসসি পাস। আমি বললাম জি। বলে আপনি কি দারোয়ানের কাজ করবেন? এসএসসি পাস, আপনি তো চাইলে অন্য কিছুও করতে পারেন। আমি তখন বললাম যে না স্যার, আমি দারোয়ানের কাজই করবো, আমার তো ওরকম টাকা পয়সা নেই যে আমি ভালো কোনো চাকরি পাবো বা ভালো কোনো চাকরি করব, সুতরাং আপনি যদি আমাকে দারোয়ানের চাকরি দেন আমি এটাই করব। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। আপনি তাহলে একটা কাজ করেন, আপনি একটা সিভি রেডি করে আগামী দিন আসেন আমার এখানে আগামী দিন আসেন, তাহলে আমি আপনার সাথে কথা বলবো। তা আমার কাছে তখন আর মোবাইল ফোন টোন নাই, আমি বেরিয়ে চলে আসছি। বাসা থেকে এসে চিন্তা করতেছি কি করা যায়, মানে কি করব। কোন মোবাইল বিক্রি করে তো আমি চলতেছি, ওই অধরার সাথে আমার আর কোনো যোগাযোগ নাই। যদি মোবাইল ফোনটা থাকতো আমি ওর নাম্বার আবারও ট্রাই করতাম আর কি। তো ফোন নাই, আবার অন্য নাম্বার থেকে ওর নাম্বার আমি ট্রাই করি, কিন্তু মানুষের মোবাইল দিয়ে নাম্বার বন্ধ একদম পার্মানেন্টলি বন্ধ। পরে আমি চিন্তা করলাম যে কি করা যায়, যাবো কি যাবো না, ওই বাসায় চাকরি করতে যাবো কি যাবো না, নাকি বাদ দিব, এরকম চিন্তা করতেছি। পরে ভাবলাম যে না যাই। এরপরে আমি ওই বাসায় চাকরির জন্য পরের দিন গেছি। যাওয়ার পরে আমার তখন উনি দারোয়ানের চাকরি দিল, গার্ডেনে পানি দেওয়া প্লাস দারোয়ানের চাকরি সব কিছু আমাকে বুঝাই দিল হাবিব সাহেব, ডাক্তার হাবিব। পরে ওনার বাসায় আমি তখন চাকরি করতেছি। 3 দিনের দিন এই অথরা আসছে বিকালবেলা আপনার আসরের নামাজের কিছুক্ষণ পরে বৃষ্টি পড়তেছিল ঘুরি ঘুরি, ওই সময় আসছে। আমি সিকিউরিটির যে গেটের পাশে যে একটা ছোট্ট রুম আছে ওই রুমের মধ্যে বসে আছে। আজ আমাকে বলতেছে যান একটু ডিম আইনা দেন। ইতিমধ্যে আমি জেনে গেছি যে অধরা ওই বাসার কাজের মেয়ে। আমি জেনে গেছি যে হাবিব সাহেবের বাসার কাজের মেয়েই হচ্ছে অধরা, ও বাসায় কাজ করে, ওনার 3 ছেলে, ওনার কোনো মেয়ে নেই। পরে আমারে বলতেছে ডিম নিয়ে আসেন, মানে ডিমের জন্য টাকা দিলাম। আমি তখন টাকা মানে ডিম আনতে গেছি, ডিম নিয়ে আসছি। ডিম নিয়ে আইসা তার হাতে ডিম দিলাম, দেওয়ার পর আমার দিকে তাকিয়ে আছে, একদম বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি বললাম এভাবে তাকিয়ে আছেন কেন? পরে বলে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম সাহস দেখে অবাক হওয়ার কি আছে? বলে তুমি এই বাসা পর্যন্ত চলে আসছো? আমি বললাম হ্যাঁ বাসা পর্যন্ত আসছি। কেন? বলে বাসা পর্যন্ত যেহেতু আসছো, এখানে এসে দারোয়ানের চাকরি কেন নিলা? আমার স্যারকে কেন বলে দিল না যে আমি তোমার কাছ থেকে এরকম গয়নাগাটি নিয়ে আসছি? হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, আর যে যাকে ভালোবাসে সে তাকে সমস্ত পরিস্থিতির মধ্যেই ভালোবাসে। ভালোবাসার মানুষ কখনো চিটিং হয় না, ভালোবাসার মানুষ কখনো বাটপার হয় না। তুমি আমাকে ধোকা দিয়েছো, তাতে কী হয়েছে? তুমি তো জানোই যে এই গয়নাগাটিগুলো আমার বোনের ছিল, আর আমি আমার বোনের গয়নাগাটিগুলো নিয়েই পালিয়ে আসছি, আমি তো আর বাড়িতে ফিরে যেতে পারবো না। তো তুমি আমার সেই বোনের গয়নাগাটিগুলো নিয়ে চলে আসলা। আমি গয়নার কথা বলি না, আমাকে তুমি এভাবেই চিটিং করলে, আজকে আমাদের এত বছরের সম্পর্ক। ও আমাকে বললে দেখো গয়নাগাটিগুলো আমার দরকার ছিল, আমি এগুলো অন্য একটা কাজে ব্যবহার করছি, তুমি এখান থেকে চাকরি ছেড়ে চলে যাও। আমি বললাম না, আমি এখান থেকে চাকরি ছেড়ে যাব না, আমি এখানে চাকরি করবো, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করবো না। এই বাসায় চাকরি করলে তো মাঝে মাঝে তোমাকে একটু একটু হলেও দেখতে পারবো, তাই না? ও আমাকে বলে বরিশালের মানুষ অনেক চালাক হয় আমি জানতাম, কিন্তু তোমাকে দেখলে না মনেই হয় না যে তোমার বাড়ি বরিশাল। ওর বাড়ি ছিল মুন্সিগঞ্জ, মানে অধরা বাড়ি ছিল মুন্সিগঞ্জ।
তো এই ও তখন কী করছে, ভিতরে চলে গেছে। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন মাঝে মাঝে দেখা হয়, গেটে কথা হয়, এমনি অমনি করতে করতে একটা সময় ও আমাকে বলে, এখন তো জেনেছো যে আমি বাসার কাজের মেয়ে, একটা কাজের মেয়েকে বিয়ে করবা? আমি বললাম, কাজের মেয়ে হয়েছে তো কী হয়েছে, কাজের মেয়েকে তো আমি ভালোবাসি না, আমি তো অধরাকে ভালোবেসেছি। আর অধরা কাজের মেয়ে হোক বা শিল্পপতির মেয়ে হোক, এতে আমার কিছুই যায় আসে না। আমাকে বলে, সত্যি আমাকে বিয়ে করবা? আমি বললাম, হ্যাঁ, তুমি যদি রাজি থাকো আমি অবশ্যই করব। বলে, আমি তোমার সাথে চিটিং করছি, মিথ্যা বলছি, এখন আমি একটা বাসায় কাজ করে তোমার খারাপ লাগবে না? আমি বললাম, না, খারাপ লাগার কি আছে, খারাপ লাগার কিছু না, আমি বিয়ে করব। এরকম করে অধরার সাথে আমার আবারও ওই বাসার গেটের মধ্যে আবারও সম্পর্ক শুরু হয়ে গেল। এবং একটা পর্যায়ে এই সম্পর্কের বিষয় ওই বাসার ম্যাডাম এবং স্যার জানতে পারছে, অধরা নিজেই জানাইছে। এবং জানানোর পরে তারা তখন আমার পরিস্থিতি জানতে চাইছে। তো জানার পর আমার আব্বা আমার সাথে যোগাযোগ করতে চাইছে। আমি বলছি যে না, আমার বাবাও নাই, মাও নাই, আমি কারোর সাথে যোগাযোগ করাইতে পারবো না। আর অধরাও বলছে আমার বাবা মা লাগবে না, ও আমাকে পছন্দ করে এমনিই বিয়ে করবে। যেহেতু মিয়া বিবি রাজি, তো কেয়া কারেকা কাজী, সে জায়গায় তখন বাড়িওয়ালা বললো যে আচ্ছা ঠিক আছে, ওরা যেহেতু দুজনে রাজি তাহলে বিয়ে পড়াই দাও। একদিন কাজেই না আমার তখন বিয়ে পড়াই দিল। বিয়ে পড়াই দেওয়ার পর আমি তখন ওই ঘরে থাকতাম, মানে অধরার সাথে ঘরের ভিতরেই থাকতাম। ও যে কাজের মেয়েরা যে রুমে থাকে ওই রুমে। তো তখন ওই বাড়িওয়াল যিনি হাবিব সাহেব, তিনিও আমাকে জামাই বলে ডাকতো, ওনার ওয়াইফও আমাকে জামাই করে ডাকতো। এবং যে অন্য ওনার ছেলেরা ছিল, এরাও সবাই আমাকে জামাই বলে ডাকতো, আমাকে এরকম জামাই করে সম্বোধন করে। এরকম করে 3 মাস পর্যন্ত এই অধরার সাথে আমার সম্পর্ক থাকে। এবং 3 মাস পর্যন্ত অধরা আমার সাথে এই ঘরের মধ্যেই থাকে এবং হাজব্যান্ড ওয়াইফ পরিচয়ে থাকি। 3 মাস পরে ভাই অধরা হঠাৎ করে বাসা থেকে পালিয়ে যায়। তো অনেকেই ভাবতে পারো হয়তো আমি অধরাকে টাকার জন্য চাপ দিছি, ওই যে আমার কাছ থেকে গয়নাগাটি নিয়ে গেছে। বিশ্বাস করেনি, 3 মাস সংসার জীবনে আমি একটাবারও তারা জিজ্ঞেস করি না যে তুমি যে আমার কাছ থেকে এই গয়নাগাটিগুলো নিয়ে গেলে এগুলো কই রাখছো, বা এগুলো কোথায়, বা এগুলো দিয়ে দাও, আমি একটাবারের জন্য বলি নাই। এরপরও 3 মাস পরে হঠাৎ করে বাসা থেকে পালাইছে। এবং বাসা থেকে পালিয়ে যাওয়ার সময় অনেক কিছু নিয়ে গেছে। এই বাসা থেকে অনেক কিছু নিয়ে গেছে। যাই হোক, ও তো আমার একদিনের হলেও বউ ছিল, আমি ওরা ছোটো করতে চাই না, ও যেখানে আছে ভালো থাকুক, অপমান করতে চাই না, জাস্ট বাস্তবতার জন্য আপনাকে এই কথাগুলো বলতেছি। পরে বাড়িওয়ালা ধরলো আমারে, ধরে বলতেছে যে তোর বউ পালাইছে। আমার তখন বাড়িওয়ালা জেলে দিয়ে দিল, যে আমি এটার মধ্যে সম্পৃক্ত আছি এইটাই না, আমাকে জেলে দিল। আমি টোটালি 1 সপ্তাহ জেলের ঘানি টানলাম। আমি 1 সপ্তাহ জেলে ছিলাম। এবং 1 সপ্তাহ জেলে থাকার পরে বাড়িওলি যে ছিল আর কি, হাবিব সাহেবের ওয়াইফ, তিনি তখন স্যারকে বুঝানোর পরে স্যার আবার আমাকে ছাড়াই আনলো। এবং আইনা বলতেছে কি, আসলেই তুই জানিস না ও কোথায় আছে? আমি বললাম, না স্যার, আমি জানি না। তখন আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা স্যারকে বললাম যে স্যার, আমার সাথে এটা হয়েছে, যার জন্য আমি আর বাড়িতেও যেতে পারি না। এবার তিনি আমার প্রতি অনেকটা মায়া জেগে গেছে আর কি, হাবিব সাহেবের, যে না আমিও এরকম চিট হয়েছে বা আমার সাথেও ধোকা হয়েছে। পরে উনি আমাকে একদম নিজের ছেলের মতো ওনার বাসায় রাখতো, আমি তখন ওনার বাসায় থাকতে শুরু করি। এভাবে প্রায় 2 থেকে আড়াই বছরের মতো আমি ওনার বাসায় থাকি। এই 2-2.5 বছর আমি একটাবারের জন্য বাড়িতে যাই না। তবে ওই সময়টাতে মাঝে মাঝে আমার মায়ের সাথে মোবাইল ফোনে কথা হতো। আমার ছোটো বোনের বিয়ে হয়ে যায় এবং আমি ওই বিয়েতে যাই না, আমার ছোটো বোনের বিয়ে হয়। আমার মা আমাকে বলে দিছে যে আমি যদি কোনোদিনও বাড়ির সীমানাতে যাই, বা আমার বাবা আমাকে মেরে ফেলবে, ডিরেক্টলি মেরে ফেলবে। আর আমার পরিবারের কোনো মানুষ যদি আমার সাথে কথা বলে, আব্বু যদি এটা জানতে পারে, তাহলে আব্বু যেই কথা বলবে তারই পরিবার থেকে বের করে দিবে। এরকমভাবে আব্বু সবাইকে বলে দিছে। এবং আমি নাকি আমার আব্বু তেজ্য পুত্র, বাবা আমাকে সন্তান হিসাবে গ্রহণ করতেছে না, বলতেছে আমি তার তেজ্য পুত্র এবং তিনি কোনোদিনও আমাকে সন্তানের পরিচয় দিবে না। আমাকে ওগুলো সাফ বলে দিল। তো এরপরে প্রায় 2 থেকে আড়াই বছর আমি ওই বাসায় কাজ করি। 2-2.5 বছর কোনো কাজের মেয়ে ছিল না, কিন্তু ম্যাডাম নিজেই রান্নাবান্না করতো। ম্যাডাম আবার ভালো কাজ করতে পারে, ওই বাসার যে ম্যাডাম আছে, ম্যাডাম খুব ভালো কাজ করে, ওনার কাজের মেয়ের দরকার হয় না। ওনার 3 ছেলে ও হাজব্যান্ড, সবার জন্য উনি একাই কাজ করতে পারে। আমি মাঝে মাঝে কিচেনে যাইতাম, আমি ম্যাডামকে হেল্প করতাম রান্নাবান্নার কাজে। এই করতে করতে তখন ম্যাডাম একটা মেয়েকে নিয়ে আসে, সীমা নামের একটা মেয়ে, বাড়ি হচ্ছে আপনার ময়মনসিং। কাজের মেয়ে সীমা নামের একটা মেয়েকে, ময়মনসিংয়ের একটা মেয়েকে তখন ম্যাডামের কাজে জয়েন করায়। এবং জয়েন করানোর পরে এই মেয়েটা খুবই নতুন ছিল। তা আমি তো এই বাসায় 2.5-3 বছরের মতো আমি কাজ করি, আমি তো সব কিছু জানি। পরে আমি ওরে সব কিছু শিখাই দিলাম যে এইভাবে কাজ করতে হয়, এইভাবে ওভাবে। এরই মাঝে কিন্তু অধরা আর আমার লাইফে ফিরে আসে নাই। আমার কাছে একটা ধারণা আর কি, অধরা মনে করছে যে আমি যদি বাড়িওয়ালাকে বলে দিই ওর ওই চুরির ঘটনা বা আমার কাছ থেকে টাকা নেওয়ার ঘটনা, তাহলে বাড়িওয়ালা ওরে চাপ দিয়ে টাকা বের করে আনবে। বা লাস্ট 3টা মাস বাড়িওয়ালার সাথে ওর সম্পর্ক ভালো ছিল না, মাঝে মাঝে বাড়িওয়ালির সাথে ঝগড়া হইতো ওর, বাড়িওয়ালার সাথেও কথা কাটাকাটি হইতো। ওই বাসায় আসলে ও আর থাকতে পারতেছিল না আর কি, ওর পরিস্থিতি অনেকটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, একটা পর্যায়ে তখন এই সীমা মেয়েটা কাজে আসার পরে ম্যাডাম আমাকে বলে, সীমা তো নতুন সাইদুল, ওই সীমা তো কোনো কিছু বুঝে না, ওরে মোটামুটি সব কিছু একটু দেখায় শোনায় দিই কীভাবে কাজ টাজ করতে হয়, কীভাবে কোথায় কী আছে।
আমি তখন আমার মতো করে সীমাকে সব কিছু দেখাই দিচ্ছি, কাজ বাজ সব কিছু করি। তো সবাই তো আমাকে জামাই বলে ডাকে, আমাকে ম্যাডামও বলে জামাই, এরপরে স্যারও জামাই বলে, সবাই জামাই বলে। তো এইভাবে সপ্তাহখানিক সীমের বাসায় কাজ করার পরে একটা সময় সীমা আমাকে বলতেছে, আচ্ছা সাইদুল ভাই, আপনারা সবাই জামাই ডাকে কেন? মানে সবাই কেন আপনার জামাই বলে, এটা তো বুঝলাম না। পরে আমি বললাম, কেন তুমি এই বাসায় কাজে আসছো, তোমার কি কেউ বলে নাই কেন আমাকে সবাই জামাই ডাকে? বলে না, কেউ তো আমার এটা বলে নাই। আমি তখন বললাম যে দেখো, আমার সাথে এরকম এরকম একটা ঘটনা ঘটছে। আমি তখন অধরার কথা সীমাকে বলি। সীমাকে বলার পরে তখন সীমা বলতেছে, মুন্সিগঞ্জের মেয়েরা খারাপই হয়, মুন্সিগঞ্জের মেয়েরা কখনো ভালো হয় না, এরকম অনেক রেকর্ড আমাদের কাছেও আছে। ও আমাকে এগুলো বলতেছে। আমি তখন বললাম যে তোমাকে দেখলেও তো কোনো কাজের মেয়ের মতো মনে হয় না। আসলে কিন্তু ওই সীমা মেয়েটা দেখতে অনেক সুন্দর ছিল, মানে এত সুন্দর ছিল, আমার জীবন আমি এত সুন্দর মেয়ে দেখি নাই, এত সুন্দর ছিল ওর চেহারা। পরে আমি বললাম যে তোমাকেও তো কাজের মেয়ের মতো মনে হয় না, আমার কাছে মনে হয় তুমিও কোনো না কোনো একটা বিপদে পড়ে এখানে কাজ করতে আসছো। পরে আমার বলে যে না, কাজ করতেছি, ভালোই আছে। আমার ওর কথা করতে ওগুলো বলে না। তো ম্যাডামের সাথে কিন্তু আমার সম্পর্ক খুব ভালো, আমাদের যে ম্যাডাম আছে ম্যাডামের সাথে আমার সম্পর্ক খুবই ভালো। একদিন ম্যাডাম আমারে বলতেছে যে সাইদুল, ও জামাই সাইদুল, সীমা নামের যে মেয়েটা আছে মেয়েটা কিন্তু সুন্দর আছে এবং মেয়ের বংশগত মেয়ে, পারিবারিক অবস্থাও ভালো, আর তুমি এই মেয়েটারে বিয়ে করতে পারো। যেহেতু অধরা তোমাকে ধোকা দিয়েছে, তুমি তো আর বাড়িতে ফিরে যেতে পারবা না, তাই তুমি সীমারে বিয়ে করো এবং সীমাকে বিয়ে করলে তুমি অনেক সুখে থাকবা। আমি তখন বললাম যে ম্যাডাম, আমি তো সীমাকে ওভাবে চিনিও না এবং সীমা আমার কাছে বিয়ে বসবে কিনা এটাও তো আমি জানি না, কিন্তু সীমাকে আমার ভালো লাগে, মানে দেখছি তো, দেখতে শুনতে চেহারাটি আর অনেক ভালো, অনেক ভালো লাগে। তো ভালো লাগার পরে ম্যাডাম যখন এইভাবে বললো, ম্যাডাম তখন সীমার সাথে কথা বলে যে এইভাবে সাইদুলকে বিয়ে করবা, সাইদুল তো এমনি এমনি একটা দুঃখীপ্রাপ্ত ছেলে তোমার মতোই প্রায়। এবার একটা পর্যায়ে সীমা তখন আমাকে বিয়ে করতে রাজি হয়। আমাদের মাঝে কিন্তু কোনো প্রেম ভালোবাসা না, মানে জাস্ট ভালো লাগা ছিল। আমার ওকে ভালো লাগতো, আমাকে ওর কতটুকু ভালো লাগে এটা তো আর আমি জানি না, মানে আমার ওকে অসম্ভব রকমের ভালোবাসতো, মানে ভালো লাগতো। পরে ম্যাডাম বলার পরে সীমা তখন রাজি হয়। রাজি হওয়ার পরে এই ম্যাডাম বাসার মধ্যে কাজীটিকে এনে ম্যাডাম নিজে যেভাবে অধরার সাথে আমাকে বিয়ে পড়াই দেয়, একইভাবে এই সীমার সাথেও তারা আমার বিয়ে পড়াই দেয়। দুঃখের বিষয় হচ্ছে, অধরাকে নিয়ে যে রুমে আমি থাকতাম সেম একই রুমে আমি এখন সীমাকে নিয়ে থাকতেছি। বউও ঠিক আছে, শুধু মানুষটা আলাদা। আমি তখন সীমার সাথে থাকতেছি এবং সীমার কাছে আমি আমার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো তখন বলতাম। তো সীমা খুব দুঃখ করতো, মানে বলতো যে মন খারাপ করো না, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। এখন তো আমি আসছি। আমি তো শুনলাম ম্যাডাম আমাকে বলতেছে অধরা নাকি দেখতে খুব বেশি একটা সুন্দর ছিল না, অনেক কালো ছিল, বাট আমি নাকি দেখতে অনেক সুন্দর অধরার চেয়েও। তাই তুমি তো অধরার চেয়েও ভালো একটা বউ পাইছো, তাহলে কি তুমি খুশি না? আমি বললাম আসলে কালো সাদার কথা না, বাট তোমার আমার এমনিও ভালো লাগে, তুমি আমার অনেক ভালো লাগার মতো একটা মানুষ। আর অধরা যেহেতু চলে গেছে, অধরা তার ভাগ্য নিয়ে গেছে, বাট আমার ভাগ্যে তোমাকে দিয়ে গেছে। এই বলে আমি তখন এই সীমার সাথে সংসার করতেছি। আমার সংসারের জীবন মাশাআল্লাহ খুব ভালোই কাটতেছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে মাঝে মাঝে খেয়াল করে দেখতাম ও কার সাথে জানি প্রচণ্ড রকমের গালাগালি করে, মোবাইল ফোনে প্রচণ্ড রকমের গালাগালি করে। ওই সময় আমাদের সংসার জীবন প্রায় 8-9 মাসের মতো হয়ে গেছে, কিন্তু ওর ঘরে কোনো সন্তানাদি হচ্ছে না, কোনো বেবি হয় না। 8-9 মাস হয়ে গেছে। ও আমাকে ওর পার্সোনাল বিষয় কোনো কিছুই বলে না, তবে আমি জানি ওর পার্সোনাল কোনো না কোনো একটা সমস্যা। সো মাঝে মাঝে বাড়িতে যায়, গিয়ে 1 সপ্তাহ 15 দিন 7 দিন থেকে আবারও আসে। আর একটা মহিলার সাথে অলওয়েজে ফোনে ঝগড়া করে। পরে আমি একদিন জিজ্ঞেস করলাম যে তুমি যে ঝগড়া করো এই মহিলাটা কে? বলে এটা আমার সৎমা। আমি বললাম না, মানে সৎমার সাথে কেন ঝগড়া করো? তো এর আগেও কিন্তু আমাকে একটু একটু বলছে, বাট ওভাবে ক্লিয়ার করে বলে নাই। বাট আজকে আমি ক্লিয়ার করে বিষয়টা জানতে পারলাম যে মূলত ওর মা মারা যাবার পরে, মানে ওর যে ভাই ছিল, ওর বড় 2টা ভাই আছে এবং ও হচ্ছে সবার ছোট। তাই বড় 2টা ভাই খুবই খারাপ, ওর বাবারে মারতো, ওর বাবার গায়ে হাত তুলতো এবং বড় ভাইয়ের পক্ষ নিয়ে ও নিজেও ওর বাবারে মারতো। মানে সীমা নিজেও ওর বড় ভাইয়ের পক্ষ নিয়ে ওর বাবারে মারতো, ওর বাবার গায়ে হাত তুলতো, বাবাকে খাবার দিত না, টর্চার করতো। এবং ওই মায়ের মুখে আচরণের কারণে ওর বাবা তখন করে কি রাগ করে গ্রামবাসীকে নিয়ে আরেকটা মহিলাকে বিয়ে করে ফেলে। মহিলা বলতে একটা মেয়েরই বিয়ে করে। ওই মেয়েটার নাম ছিল শাহিনা। এই মেয়ের আগে একটা বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, সন্তানতার নাই। ওই মহিলাটাকে তখন বিয়ে করে হচ্ছে সীমার বাবা, এবং এই সীমার থেকে বয়স অল্প বড় হবে এরকম। এবং শুধু বিয়েই করে না, বিয়ে করার পরে এই শাহিনার নামে, মানে ওর সৎমা শাহিনার নামে ওর বাবা তখন করে কি তার বাবার সমস্ত সয় সম্পত্তিগুলো শাহিনার নামে লিখে দেয়। যেহেতু ছেলেরা মানে সীমা তারে মারতো, সীমার যে বড় 2 ভাই ছিল তারাও ওই লোকটারে মারতো, সেই চিন্তা করলো যে আমার ওই সন্তানটা তো আমাকে সবসময় মারতো, আমাকে কখনোই ভালোবাসতো না, তা আমি সন্তানদেরকে কিছুই দেবো না। ওই একটা রাগ খুব অভিমান থেকে, বয়স্ক মানুষ তো, সে তার সম্পত্তি সব তার মানে ওয়াইফের নামে, সেকেন্ড ওয়াইফ যে শাহিনার নামে দিয়ে দেয়। আর শাহিনাও না, মানে তার বাবাকে নাকি অনেক ভালোবাসতো, সীমার বাবাকে অনেক ভালোবাসতো, গোসল করাইতো, খাওয়া দাওয়া করাইতো, একদম ছোট বাচ্চার মতো আদর যত্ন করতো, যার কারণে তার বাবার সমস্ত সম্পত্তি শাহিনার নামে লিখে দেয়।
তাই আমি বললাম, তো তুমি এখন কি করো? বলে, আমি এই মহিলারা গালাগালি করি আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য, আমাদের সম্পদ আমাদের নামে লিখে দেওয়ার জন্য আমি মহিলার সাথে গালাগালি করি, আর কি করব? এছাড়া তো আর কোনো কিছু করার নাই। আমি মহিলাকে যে করে মানে যেভাবে হোক আমাদের বাড়ি থেকে বের করে দেবো, আমি আমাদের বাড়িতে এই মহিলাকে থাকতে দিব না। এই জন্য গালাগালি করি যেন আমাদের পরিবার থেকে চলে যায়। আমি তখন বললাম, ও আমাকে বললো, জানো আমার বাবার অনেক সম্পত্তি, অথচ আমি খুবই বড় লোকের একটা মেয়ে হওয়ার পরেও আজকে আমি বাধ্য হয়ে এই বাসায় কাজ করার জন্য আসছি আমার এক বান্ধবীর সহযোগিতায়। কি করব বলেন? আমার ভাইয়েরাও বাইরে কাজ করে, নিজেরাও চলতে পারে না, আমারও চালাইতে পারে না। আমার একটা মেয়ে মানুষ, আমার নিজের তো খরচ আছে, আমি নিজের খরচটা পর্যন্ত বিহার করতে পারি না, যার জন্য হচ্ছে আমি এই বাসায় কাজে আসছি। পরে এরকম করে কাটতে একদিনও আমার হঠাৎ করে বলতেছে যে, আচ্ছা সাইদুল, তুমি তো দেখতে অনেকটা সুন্দর, মানে তুমি লম্বা ফর্সা বা সর্বদিক থেকে তোমার চেহারা অনেকটা সুন্দর, অনেকটা মায়াবী, এখন তুমি একটা কাজ করতে পারবা? আমারে বলে। আমি তখন বললাম, কি কাজ বলো? আমাকে বলে, কোনো না কোনোভাবে আমার সৎমাকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে আসতে পারবা, মানে বাড়ি থেকে বের করে ঢাকা পর্যন্ত আনতে পারবা। ওর বাবা কিন্তু আবার মারা গেছে, মানে সীমার বাবা কিন্তু মারা গেছে, সম্পত্তি সব কিছু সৎমায়ের নামে লিখে দেওয়ার পরে ওর বাবা মারা গেছে। তো এখন ওই মহিলা সবসময় বাড়ির ভিতরে থাকে এবং গ্রামের সব মানুষ ওই মহিলাটাকে সাপোর্ট করে, শাহিনাকে সাপোর্ট করে, যার জন্য সীমা আর সীমার দুই ভাই এই মহিলার কোনো ক্ষতি করতে পারে না। এখনও আমাকে বলতেছে যে, তুমি একটা কাজ করবা, কোনো না কোনোভাবে এই শাহিনা মহিলাটাকে পটিয়ে ঢাকা শহরে নিয়ে আসতে পারবা। তুমি তো মোবাইলে এর আগেও অধরা নামের এক মেয়ের সাথে প্রেম করছো, প্রেম করে তুমি অনেক কিছু করছো, এখন এই শাহিনার সাথে প্রেম করে তারা কোনো রকমের ঢাকায় আনা যাবে এবং আনলে আমি ওই মহিলাটাকে মেরে ফেলবো। এই কথা আমাকে সীমা বলতেছে। আমি তখন সীমারে বললাম, যেটা তুমি কী ধরনের কথা বলো? এটা কোনো কথা? উনি তোমার সৎমা, আর আমি তোমাকে বিয়ে করছি, হিসাব করলে তিনি আমার শাশুড়ি, আমি কি শাশুড়ির সাথে প্রেম করবো? আমার বলো, আমি তো তোমাকে প্রেম করতে বলি নাই, আমি বলছি উনিও যেহেতু ইয়াং আছে, ওনার তো এখনও বিয়ে একটা দুইটা হয়েছে, কিন্তু এখনও তো ইয়াং, ওনার পরিবার এখনও ওনাকে বিয়ে দিতে চায়। তো তুমি যদি ওনাকে কোনো রকমের প্রেমের ফাঁদে ফেলে একবার ঢাকা শহরের ভিতরে ঢুকাইতে পারো, আমি ওনারে মাইরা ঢাকাতে ওনার লাশ আমি পুঁতে ফেলবো, এরপরে আমরা গিয়ে আমাদের বাবার সম্পত্তি দখল করব। আমি তখন বললাম যে, দেখো এটা ঠিক না, উনি যদি তোমার আব্বা যদি ওনার নামে লিখে দেয় তাহলে থাকটা ওনার নামে। ও আমাকে বলে, এরকম কথা বলতেছো কেন? আমার দুইটা ভাই আছে, আমার দুইটা ভাই রাস্তাঘাটে কান্নাকাটি করতেছে, তারা নিজেরা চলতে পারে না, তার উপরে আমি, এগুলো কি বলতেছো? আমার বাবার সম্পদ। আমি তোমাকে রিকোয়েস্ট করি তুমি যেমনে পারো এই মহিলাকে দিয়ে আমার মহিলাকে কোনো মতে প্রেম করে ঢাকায় নিয়ে আসো। আরেকটা কথা কি জানো? আমার এই মহিলা মূলত আমার বাবাকে ব্ল্যাক ম্যাজিক করে, আমার আব্বাকে মূলত ব্ল্যাক ম্যাজিক করে, এবং ব্ল্যাক ম্যাজিক করে আমার আব্বার সমস্ত সম্পত্তি ওই মহিলা হাতিয়ে নেয়। আমার আব্বার কাছ থেকে মহিলা তখন আমার আব্বার সম্পত্তি নিয়ে নেয়, মূলত ওই মহিলা আমার আব্বাকে ব্ল্যাক ম্যাজিক করে। যার জন্য তোমাকে বলতেছি, তুমি যে করেই পারো ওই মহিলাকে পাগল বানাইয়া তারে তুমি নিয়ে আসো, ওর ফোন নাম্বারটা আমি তোমাকে দিই। আমি তখন বললাম, না এটা লাগবে না। তারপরও জোর করে মহিলার ফোন নাম্বার আমাকে দিল, এবং দেওয়ার পর আমার কাছে মনে হলো যে মহিলাটা যদি ঠিকই তার স্বামীকে ব্ল্যাক ম্যাজিক করে তার সন্তানদেরকে বঞ্চিত করে, তাহলে আমি দেখি না ওই মহিলার সাথে কথাবার্তা বলে কোনো না কোনোভাবে সীমার বাবার সম্পত্তি সীমার নামে ফিরিয়ে দেওয়া যায় কিনা, বা সীমার ভাইদের নামে ফিরিয়ে দেওয়া যায় কিনা। লোভে পড়ে নয় ভাই, শুধুমাত্র ওদের সম্পত্তি, ওদের মানে বাবার সম্পত্তি ওদের নামে আনার জন্য আমি তখন এই শাহিনা মহিলাটার সাথে কথা বলি। তো মহিলাটার আমি ফোন দিলে সেগুলো আমার সাথে নর্মালি কথা বলে, একেবারে শান্ত স্বভাবই, খুবই নম্র ভদ্রভাবেই কথা বলে। কেমন আছেন, ভালো আছেন কিনা, খুব সুন্দর করেই কথা বলে। এভাবেই দীর্ঘদিন কথাবার্তা বলার পরে আমার কাছে কেন জানি মনে হয় যে মহিলাটা আমি ফোন দিলেই কথা বলে, তার মাঝে কোনো কিছু নেই। আবার আমি যদি দেখা করতে বলি দেখাও করে না, আমার কাছে আসেও না, বা কথাবার্তার একটা লিমিট আছে, ওই লিমিট ক্রস করে আবার কথাও বলে না। ওই যেটুকু লিমিট আছে ওতটুকুই কথা বলে, এর বাইরে আবার কোনো কথা বলে না। একটা পর্যায়ে আমি তখন তাকে প্রেমের প্রস্তাব দিই, ডিরেক্টলি ফোনের মধ্যে প্রেমের প্রস্তাব দিই। ওই সময় সীমা কিন্তু বাড়িতে গেছে 15 দিনের জন্য, প্রায় 2-3 দিন হয়ে গেছে ও বাড়িতে গেছে। আমি ওই সময় তারা মোবাইলে প্রেমের প্রস্তাব দিই, তারা পটানোর জন্য আর কি, যে সীমা লাগিয়ে দেয়। প্রস্তাব দেওয়ার পর একটা পর্যায়ে আমাকে বলতেছে যে, আচ্ছা আপনারা কয়টা কথা বলি, এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। এটা প্রায় ওই মহিলার সাথে আমি 3 থেকে 3.5 মাসের মতো কথা বলার পরে, 3 থেকে 3.5 মাসের মতো কথা বলতেছি। এরপরে আমি বললাম, কি বলবেন বলেন। বলে, এখন তো আর সীমা বাড়িতে নাই, এখন তো আর সীমা ঢাকায় নেই, সীমা তো বাড়িতে, সো আপনাকে তো এখন কথাগুলো বললে কোনো সমস্যা নেই। যখন উনি সীমার কথা বলে ভাই, আমি তখন আসমান থেকে পড়ি, এই সীমার কথা জানে কেমনে? আমি তো ওনারে বলছি যে আমি ঢাকা শহরে পড়াশোনা করি, আমি বড় লোকের ছেলে, এইভাবে ওনাকে পটানোর চেষ্টা করতেছি, কিন্তু উনি দিয়ে আমার সীমার কথা বলে। সীমার কথা বলার পর লাইনটা কেটে দিই, সাথে কেটে দিই। এবার উনি কল দেয়, এবং অনেক কল দেওয়ার পর আমি আবারও পিক করি। পরে আমার বলতেছে, ফোন কেটে দিলেন কেন? আমি বললাম, আসলে উনি বলে, দেখেন আমি আপনাকে ভালোর জন্যই ফোনটা দিয়েছি, আমি আপনাকে অনেক দিন ধরে কল দিচ্ছেন, আমি আপনার সাথে কথা বলি, আমি অনেক দিন ধরেই জানি যে আপনি সীমার হাজব্যান্ড,
অনেক দিন ধরেই জানি, আমি এরপরও আপনার সাথে কথা বলতেছি কারণ আপনি মানুষটা বোকা এই জন্য। আমি তখন বললাম যে আমি বোকা মানে? বলে হ্যাঁ। আপনি চাইলেই সীমাকে বলেও দিতে পারেন, আমার কোনো সমস্যা নাই, তবে আমি আপনাকে একটা কথা বলি, দেখেন আমার কথাটা আপনার ভালো লাগে কিনা। আমি বললাম কি কথা বলেন। পরে বলতেছে যে সীমা আপনাকে আমার পিছনে কেন লাগাই দিছে, আমার সাথে প্রেমের অভিনয় করে আমাকে ঢাকায় নিয়ে মেরে ফেলার জন্য, তাই না? আমি বললাম বারে আপনি দেখি সব কিছুই জানেন। বলে হ্যাঁ, আর আমি যেটা জানি সেটা আপনি জানেন না, যেটা জানলে আপনার মাথায় এই মুহূর্তে আসমানটা ভেঙে পড়বে। আমি বললাম কি বললেন আপনি, কি আমি জানি না বলেন তো। তখনই মহিলা বলতেছে যে সীমা আপনাকে বিয়ে করছে ঢাকায় গিয়ে, এটা ভালো কথা। মাসে মাসে আপনার কাছ থেকে টাকা পয়সা নিতেছে, বেতন আপনি যা পাইতেছেন তার 3 ভাগে 2 ভাগে ওকে দিচ্ছেন, আর 1 ভাগ আপনি আপনার কাছে রাখতেছেন, আপনার পরিবারকে কোনো কিছু দেন না। আপনি যে সীমাকে বিয়ে করছেন, সীমার পরিবারে কোনো খবর নিয়েছেন? আমি বলছি পরে তো সীমা বলছে তার পরিবার সম্বন্ধে। বলে না, সীমা সবচেয়ে বড় সত্যটা আপনার কাছে লুকাইছে। আমি বললাম কোনটা? বলে সীমা অলরেডি ম্যারিড এবং ওর গ্রামে জামাই আছে। আমি বললাম মানি? বলে হ্যাঁ, আজকে রাতেও সে তার জামাইয়ের সাথে শুয়ে আছে। আপনি আজকে রাতে তার যতগুলো ফোন দেবেন ও আপনার ফোন রিসিভ করবে না। আমি বললাম কারণ? বলে কারণ হচ্ছে ওর হাজব্যান্ডের সাথে আছে, এই জন্য ও কল ধরবে না। আমি বললাম সীমা বিয়ে করছে, তো সীমা বিয়ে করলে আমার সাথে কি করছে? বলে আপনাকেও বিয়ে করছে, স্বার্থের কারণে আপনাকে ওখানে স্বামী বানিয়ে রাখছে, আর এই দিক দিয়ে গ্রামে আরেকটার বিয়ে করে ওটার সাথেও সুখে আছে। আমি তখন বললাম যে মানে আপনি এগুলো কী বলতেছেন? উনি আমাকে তখন বলে জানেন, আপনার এই সীমা আর এই সীমার 2 ভাই মিলে ব্ল্যাক ম্যাজিক করে ওর বাবারে মেরে ফেলছে। আমি বললাম মানি এগুলো আপনি কী বলেন? আর সীমা আমারে বললো আপনি নাকি ওর বাবারে ব্ল্যাক ম্যাজিক করে ওর বাবার সব সম্পত্তি নিয়ে গেছেন। বলে না, আমি ওর বাবারে কোনো ব্ল্যাক ম্যাজিক করি না, ওর বাবা নিজে আমার নামে সম্পদ লিখে দিতে চাইছে, কিন্তু আমি ওর বাবার থেকে সম্পদ নিই নাই। আমি মানা করছি, কিন্তু এরপর উনি জোর করে আমার নামে সম্পদ দিয়ে দিছে। আর এই সম্পদ আমি আমার নামে রাখবো না। তার ভাই বোন তারা যদি ভালো হয়, আমি যদি তাদেরকে ভালো দেখি, তারা যদি তাদের বাবার কবরের কাছে যায় এবং কান্নাকাটি করে, তারা যদি ভালো হয়ে যায়, আমি এই সম্পত্তি আবার তাদের নামে ফিরিয়ে দেবো। তাদের বাবার সম্পত্তি আমি কেন নিয়ে যাবো? আমি তখন বললাম এটা আপনি কী বললেন? যেই সীমা আপনাকে মেরে ফেলার জন্য আমাকে ভাড়া করলো, আপনাকে যদি আমি মেরে ফেলি এবং যেভাবেই পারে আপনাকে আমি মেরে ফেলি, আর আপনি বলতেছেন আপনি সেই সীমার নামে আবার সম্পত্তি ফিরিয়ে দিবেন? উনি বলে হ্যাঁ দিব, কারণ সম্পত্তি তো তার বাবার, আমার বাবার না। তাই আমি বললাম যে আপনি এগুলো কীভাবে জানলেন? বলে সীমাই আমাদের গ্রামের এক মেয়ের কাছে বলতেছিল এই কাহিনীগুলো, এগুলো আমি নিজের কানেই শুনছি। পাশের রুমে আমি ছিলাম, আমি যে পাশের রুমে ছিলাম এটা কিন্তু আর সীমা জানতো না, আমি সব কিছুই শুনছি। তো সীমা তো আপনাকেও ধোকা দিচ্ছে। আমি তখন বললাম আপনি এটা বলিনি, বলে আপনি বিশ্বাস না করলে আপনি আমার এলাকায় এসে আপনি খবর নেন। পরে সীমার ওই সৎমায়ের মাধ্যমে, শাইনের মাধ্যমে আমি তখন ওর এলাকাতে গোপনে গোপনে খবর নিলাম, এবং গোপনে গোপনে খবর নিয়ে জানতে পারলাম যে ওর সৎমা যা বলেছে সবই সত্য। আসলেই সীমা আমাকে ধোকা দিয়েছে। মূলত সীমা গ্রামে বিয়ে বসেছে এবং গ্রামে তার স্বামীও আছে, এবং সেখানে ওর সংসারও চলতেছে। ওইখানে গ্রামে স্বামীর সাথে সংসার করে এবং ঢাকায় এসে আমার সাথে সংসার করে। তখন মনে হলো যে ওর মতো নিকৃষ্ট তো মেয়ে হতে পারে না। এরপর আমি ওর সাথে আসি, থাকতে থাকতে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে আমি পরে ওর সাথে আর টিকে থাকতে পারতেছি না। ওর সাথে আমি আর কুলেই উঠতে পারতেছি না। একদিন আমি ওই ঢাকায় এসে আমার মাস শেষে বেতনটা পেলে আমার কাছ থেকে বেতনটা নিয়ে যায়, এই বেতনটা দাও। এরপর থেকে ওর সৎমায়ের সাথে আমি মাঝে মাঝে কথা বলি, কিন্তু ওভাবে না, এমনি এমনি কথা বলি, ভালো মন্দর কথা বলি, কিন্তু আমি আর পটানোর চেষ্টা করি না। পরে হলো কি, আমি একদিন হলাম কি আমাকে এভাবে ঠকাইতে আসছে। ধরেন এবার আমি বেতন পাইছি, বেতন পাইলে আমিও আমার বেতনের টাকা কেন ওরে দিয়ে দিই না, ও ধরেন ম্যাডামের কাছে বিচার দিছে। যে ম্যাডাম আমার বেতনের টাকা আমার কাছে দেন, ওই বেতনের টাকা দিয়ে ও মনে হয় নেশা করবো। আমার এগুলো আমি নেশা খোট্টোর অনেক কিছু ম্যাডামের কাছে বলছে। বলার পরে ম্যাডাম আর স্যার আমারে বলে যে না, তোমার ওয়াইফের কাছে তোমার বেতনের টাকা দিয়ে দাও। তা আমি মাস শেষে যাই বেতন পাচ্ছি, এই সব টাকাই তো ভাই নিয়ে যাচ্ছে, তাহলে আমার তো আর কোনো কিছুই থাকতেছে না। পরে আমি তখন স্যার আর ম্যাডামের কাছে সত্যটা বলে দিলাম যে স্যার, ম্যাডাম আপনারা যে ওরে এরকম বলতেছেন, ও তো আসলে এইভাবে আমার সাথে চিটিং করছে। ও যেখানে আনমেরিড পরিচয় দিচ্ছে, ও অলরেডি গ্রামে একটা বিয়ে করছে, এবং প্রতি মাসেই মাঝে মাঝে ও গ্রামে গিয়ে ওই গ্রামের স্বামীর সাথে থাকে। এবং ম্যাডাম এগুলো বিশ্বাস না করার পর আমি ম্যাডামকে যখন বাস্তব প্রমাণ দিতে পারছি, এবং প্রমাণ দেওয়ার পরে ম্যাডাম একজন ওরে মাইরা ওই ঘর থেকে বের করে দেয়, ওই বাসা থেকে ম্যাডাম বের করে দেয়, যে আমার আগের কাজের মেয়ে যেরকম বেইমান ছিল, তুই তো একই রকম বেইমান। ওরও মেয়ের ঘর থেকে বের করে দেয়, এবং ওকে যেদিন বের করে ওই দিনও আমাকে বলতেছে আমি প্রেগনেন্ট। আমারে বলে যে আমার গর্ভে বাচ্চা আছে, ওই বাচ্চার বাবা সাইদুল। আমি বললাম যে তোমার পেটে আমার বাচ্চা, এটা তুমি কীভাবে বলতে পারো? তুমি তো গ্রামেও একটা বিয়ে করছো, ওই বেটার বাচ্চাও তো হতে পারে। এবং ম্যাডাম বলে দে ওরে তালাক দে। আমি ওই জায়গার ভিতরে 1.5 লাখ টাকা কাবিন হয়েছে, এবং 1.5 লাখ টাকা কাবিনের সম্পূর্ণ এই 1.5 লাখ টাকা আমার যে ম্যাডাম আছে ম্যাডাম দিয়ে দিছে। 1.5 লাখ টাকা কাবিনের টাকা ম্যাডাম দিয়ে আমি ওইখানেই তাকে তালাক করে দিই। ও বলে ও প্রেগনেন্ট। আমি তো আর জানি না ও প্রেগনেন্ট, এটা কি সত্য না মিথ্যা। পরে ও বলে আমি গর্ভবতী, পরে ওটা বের করে দিই। ওই গর্ভবতী অবস্থায় আমি ওকে তালাক দিয়ে দিই, ও তখন চলে যায় গ্রামে।
তো গ্রামে চলে যাওয়ার পর আমি আবারও ম্যাডামের বাসায় আসি। ম্যাডাম আমাকে একদম নিজের ছেলেদের মতো আদর করতো। ওই সময় ম্যাডামের 2টা ছেলে বিদেশে পড়াশোনা করতে চলে যায়, একটা ছেলে বাড়িতে থাকে। ওই ছেলেটা আর আমাকে ম্যাডাম একই নজরে দেখতো। তো একটা পর্যায়ে হলো কি, এভাবে হতে হতে আমি তখন এই সীমার মায়ের সাথে ফোনে কথা বলি, যে উনি বলে এই যে সীমা এখন বাড়িতে আসছে, সীমা এটা করতেছে ওইটা করতেছে, এবং সীমা এখন বাড়িতে এসে প্রচুর ঝামেলা করতেছে, এইটা অনেক কিছু আমাকে বলে। এবং এরকম করে সীমার আম্মা শাহিনের সাথে কথাবার্তা বলতে 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 এই মহিলাটা অনেকটা ভালো, আমি আমার জীবনে মনে হয় এই প্রথম কোনো একটা ভালো মানুষের সন্ধান পাইলাম, শাহিনাকে পাইলাম। পরে এমন করে করে ওনার বয়স আমার থেকেও হয়তো একটু বেশি হবে, কিন্তু উনিও ভালো। এবং একবার আমি ওনার সাথে ওনাদের ওই এলাকাতে ময়মনসিংহে গিয়ে দেখাও করে আসি। পরে আমি ডিরেক্টলি ওনাকে বিয়ের প্রস্তাব দিই, আমি নিজ থেকেই দিই, যে আমার কাছে মনে হয় যে এই মানুষটা অনেকটা ভালো, আমি যদি তারই বিয়ে করতে পারি তাহলে হয়তো আমি অনেকটা ভালো থাকবো। এইটা তারে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে ও তখন রাজি হয় না, উনি রাজি হয় না, যে না তুমি আমাকে লোভে পরে বিয়ে করতেছো, আমার নামে সম্পত্তি আছে, সম্পত্তির লোভে বিয়ে করতেছো, এই লোভে পরে বিয়ে করতেছো। পরে একদিন আমাদের সাথে দেখা হয়, দেখা হওয়ার পরে উনি খুব কান্না করে, সম্পত্তির বোঝা উনি আর নিতে পারতেছে না, কান্নাকাটি করে। এবং কান্নাকাটি করে আমাকে বলে যে সাইদুল, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাও? আমি বললাম হ্যাঁ, আমি আপনাকে সত্যিই ভালোবাসি, আপনাকে বিয়ে করবো এবং আপনাকে বিয়ে করে আমি আমার গ্রামে নিয়ে যাব। পরে আমাকে বলে তাহলে আমার একটা শর্ত আছে। আমি বললাম শর্ত? আপনার যে কোনো শর্তে আমি মানতে রাজি আছি। উনি বলে আমার শর্ত হচ্ছে আমার নামে যে সম্পত্তিগুলো আছে, সীমার বাবা আমার নামে যে সম্পত্তি দিয়েছে, আমি এই সম্পত্তিগুলো সীমার নামে এবং সীমার ভাইদের নামে ফিরিয়ে দিব, আমার নামে কিছুই রাখবো না। এরপরে কি তুমি আমাকে বিয়ে করবা? আমি বললাম যে দেখেন, আমি আপনাকে ভালোবাসছি, আপনার সম্পত্তিকে না, আপনার সম্পত্তি ছাড়াই আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। আপনার ওই সম্পত্তি আপনি আপনার ছেলেদের নামে দিয়ে দেন বা আপনার মেয়েদের নামে দিয়ে দেন, আমার এই সম্পত্তির প্রতি কোনো লোভও নাই, কোনো ইচ্ছেও নাই, আমি কোনো সম্পত্তির জন্য আপনাকে ভালোবাসি নাই। উনি বলে ঠিক আছে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে। ভাই আপনি বিশ্বাস করবেন না, পুরো গ্রামবাসী ওনার পক্ষে ছিল, পুরো গ্রামবাসীর এগেইনস্টে গিয়ে উনি তখন ওনার এই স্বামীর সম্পত্তিগুলো ওনার মেয়ে এবং মেয়ের যেই ভাই আছে, 2 ভাই, ওদের নামে সম্পত্তিগুলো দিয়ে দেয়। এবং সম্পত্তিগুলো দিলে পরে আমি তখন ওনাকে বিয়ে করি এবং বিয়ে করার পরে উনি তখন ডিরেক্টলি ওই ময়মনসিংহ থেকে ঢাকায় চলে আসে। ওই সময়টা পর্যন্ত আমি ম্যাডামের বাসায় গার্ডের চাকরি করি, কিন্তু আমি এই বিষয়টা আর ম্যাডামকে বলি নাই যে আমি সীমার সৎমাকে বিয়ে করছি। এটা আমি ম্যাডামের কাছে বলতে লজ্জা পাইছি, যার কারণে বলা হয়। এভাবেই শাহিনাকে বিয়ে করার মাস দেড়েকের মাথায় ম্যাডাম এবং স্যার তারা হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে তারা বিদেশে চলে যাবে। ম্যাডামের একেবারে ছোটো যে ছেলে ওইটাকে নিয়ে তারা বিদেশ চলে যাবে, তারা এই দেশে থাকবে না। প্রায় 2 থেকে আড়াই মাসের মাথায়, 2 থেকে আড়াই থেকে 3 মাস হবে এরকম আমার বিয়ের, ম্যাডাম তখন চলে যাবে, ওরা চলে যাবে, সবাই অস্ট্রেলিয়াতে চলে যাবে। এবং ম্যাডাম তখন করলো কি, তার ওই বাড়িটা ভাড়া দিয়ে দিল এবং ভাড়া দিয়ে দেওয়ার পরে ম্যাডাম তখন কি করলো, বলে গেল যার কাছে ভাড়া দিল তাদেরকে বললো আমাকে যাতে ওখানে কাজে রাখে, এবং যাওয়ার সময় কিছু টাকাও আমাকে দিয়ে গেল। এবং ম্যাডাম, হাবিব স্যার এবং তার ওয়াইফ, তার ছেলে তখন তারা অস্ট্রেলিয়াতে চলে যায়। আমি তখন ওই বাসায় আরও মাসখানেক ডিউটি করি এবং এই পথে শাহিনা তখন প্রেগনেন্ট হয়। এই ঘটনা কিন্তু সীমা জানে না যে আমি শাহিনাকে বিয়ে করছি, বা এগুলো কিন্তু সীমা কিছুই জানতো না। আমি আর সীমার সাথে কোনো যোগাযোগে রাখি নাই। তালাক হয়ে যাওয়ার পরে সীমা তার মতো করে চলে গেছে। এবার হলো কি, আমি এই বাসায় নতুন যারা আসছে এরা আমার খুব জ্বালাইতো, আমার এই বাসায় আসলে রাখতে চাইতো না। এবং আমি তারা বাসা যেভাবে ইউজ করতো ওভাবে আমি হয়তো ম্যাডামের কাছে বলে দিব আমি পুরনো মালিকের লোক, এই জন্য তারা আমাকে ওই বাসায় রাখবে না। একটা সময় তারা আমাকে চাকরি থেকে বের করে দেয়। আর ম্যাডামও অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে ওভাবে আর আমার সাথে তেমন কোনো যোগাযোগ রাখে নাই। এক পর্যায়ে তখন আমি আমার মতো করেই পড়ে আছি, ম্যাডাম চলে গেল এবং আমি তখন কি করব, তা চাকরিও নাই। পরে আমি একটা অন্য একটা বাসায় একটা গার্ডের চাকরি নেই, অন্য একটা বাড়িতে একটা গার্ডের চাকরি নেই, ওই চাকরিটা করতেছি। এমন করতে করতে আমার এই শাহিনার গর্ভে তখন আমার একটা কন্যা সন্তান, আমার একটা ছেলে সন্তান হলো। এবং ছেলেটা দেখতে অনেকটা ফুটফুটে, অনেকটা সুন্দর হলো। আমি আর বাড়িতেও গেলাম না, আমার কথা হচ্ছে আমি বউ নিয়ে শহরে থাকবো। তো ছেলেটা হওয়ার কিছুক্ষণ পরে ডাক্তারের মাধ্যমে জানতে পারি যে আমার এই ছেলেটার পায়খানার রাস্তা নাই। ছেলেটা হওয়ার পরে পায়খানার কোনো রাস্তা নাই। পরে ডাক্তার বলল যে আপাতত আমরা পেট ইয়ে করে পায়খানা বের করার ব্যবস্থা করি। তখন তারা পেট দিয়ে বাচ্চার মলত্যাগ করার জন্য ব্যবস্থা করা হলো। তো এরকম হওয়ার পরে তখন খুব কষ্ট হলো যে বাচ্চাটা এরকম হলো কেন। তো ডাক্তার বললো একটা টাইম দিয়ে দিল যে ওই সময়টা পর্যন্ত একটা বৎসরে কথা বলে যে এত বৎসর পর্যন্ত বাচ্চাটা এভাবে থাকুক এবং এত বৎসর পরে বাচ্চার অপারেশনটা করতে হবে, ওই জায়গাটা অপারেশন করতে হবে এবং ওই জায়গায় অপারেশন না করলে বাচ্চা মারা যাবে। তো এই কথা বলার পরে তখন তো খুব বিপদে পড়ে গেলাম। এই বাচ্চাটার এই অবস্থা, বাচ্চা ঠিকমতো বাচ্চার প্রতি মাসে অনেক টাকা পয়সা লাগে, বাচ্চার খরচ এটা ওইটা বিহার করতে পারে না। একজন দারোয়ান আসলে
কয় টাকায় বা বেতন পায়, এবং এত কম টাকা বেতনে তো বউ নিয়ে, সন্তান নিয়ে বা সন্তানের অসুস্থতা নিয়ে থাকতে পারি না। আর পরিবারের সাথে যোগাযোগ পুরোই ক্লোজ, মানে আমার আব্বা আবার তার সম্পত্তি টম্পত্তি আবার ওই দিক দিয়ে আমার ভাইয়ের নামে আর আমার বোনের নামে দিয়ে দিছে, আমার নামে কিছু দেয়টাই নেই, যার জন্য আমি আর বাড়িতেও যাই না, আব্বা আম্মার সাথে যোগাযোগ নাই। তো এমন করতে করতে একটা সময় হলো কি যে আমার ছেলেটা আস্তে আস্তে করে বড় হতে হতে একটা পর্যায়ে ডাক্তার তখন বললো যেটা অপারেশন করতে হবে, এবং আমার ছেলের অপারেশনটা না করলে ছেলেটাকে বাঁচাইতে পারবো না, ও মারা যাবে, মানে ওর পেট থেকে সম্পূর্ণভাবে মলত্যাগ হচ্ছে না। তো এখন আমি কি করব, আমি তো, আমার কাছে তো টাকা পয়সা নাই। ডাক্তার বলে টাকা পয়সা লাগবে, টাকা পয়সা না হলে আপনার এই সন্তানকে অপারেশন করানো যাবে না। তো তখন আমি টাকার জন্য আমার পরিবারের সাথে প্রথমে যোগাযোগ করে, আমার আব্বা আম্মার সাথে। আমার আব্বা আম্মা আমাকে কোনো টাকা পয়সা দেয় না, আমার বড় ভাইও দেয় না, আমার ছোটো বোনের যেখানে বিয়ে হয় তারাও দেয় না, শুধু মা আমারে 10,000 টাকা দেয়। বাড়িতে গেছি পরে মা আমার হাতে 10,000 টাকা দেয়, আর কেউ আমাকে কোনো টাকা পয়সা দেয় না। পরে আমি শাহিনারে বললাম যে আমরা টাকা কোথায় পাবো, আমাদের সন্তানের অপারেশন করার জন্য তো টাকা লাগবে, আমাদেরকে টাকা কে দিবে? শাহিনা তখন বলল যে আমি কি করবো? আমি বললাম একটা কাজ করো, তুমি সীমা আর সীমার 2 ভাইয়ের কাছে টাকা চাও, তাদের নামে তো তুমি তোমার সব সয় সম্পত্তিগুলো দিয়ে আসছো, কিছুই তো নিয়ে আসো নাই, সবই তো তাদের নামে দিয়ে দিলা। এখন তাদেরকে ফোন দিয়া বলো যে তোমার এই বিপদের দিনে তারা যেন একটু তোমার পাশে এসে দাঁড়ায়, তোমাকে একটু সাহায্য সহযোগিতা করে, এবং অল্প কিছু টাকা দিয়ে হলেও যেন তারা আমাদের পাশে থাকে। আমাকে শাহিনা তখন বলতেছে যে এটা বললে কি তারা দিবে? আমি বললাম দিবে না কেন, তুমি বলো না। পরে শাহিনাকে দিয়ে আমি তখন সীমাকে ফোন করাই। সীমা এবং তার 2 ভাই, যাদের নামে শাহিনা লক্ষ লক্ষ টাকার সম্পত্তি দিয়ে আসছে, তারা ডিরেক্টলি শাহিনাকে বলে দিল তারা 1 পয়সাও দিতে পারবে না। শাহিনা বলল আমার বিয়ে হয়েছে, আমার সন্তানটার এই অবস্থা, অপারেশন করতে হবে, টাকা লাগবে, এবং মেহেরবানি করে কিছু টাকা আমাকে দাও। কিন্তু শাহিনা আর ওই সৎ ছেলেমেয়েরা একটা টাকাও দিল না। একটা পর্যায়ে আমরা টাকার অভাবে দুজনে মনে হয় পাগল হয়ে যাচ্ছিলাম, এবং সন্তানটাও প্রায় মৃত্যুর ধার প্রান্তে পৌঁছে গেছে। ডাক্তার বলল যে অপারেশনটা ইমিডিয়েটলি করতে হবে, অপারেশন না করলে সন্তান বাঁচানো সম্ভব হবে না। একটা পর্যায়ে শাহিনের সিদ্ধান্ত নিল সে তার কিডনি বিক্রি করবে। আমি তখন বললাম যে তুমি কিডনি বিক্রি করবা কেন? যদি বাচ্চার অপারেশনের জন্য টাকা লাগে আমি কিডনি বিক্রি করব, আমার তো 2টো কিডনি আছে। ও আমাকে বলে দেখো আসলে তুমি তো পুরুষ মানুষ, বাইরে যাইবা, কাজ করবা, সংসার চালাবা, তোমার একটা কিডনি না থাকলে তোমার কাজ করতে অনেক কষ্ট হবে। আমি তো সবসময় ঘরেই থাকি, আমি তো বাসায় থাকি, আমি আমার একটা কিডনি বিক্রি করে দিলে আমার খুব বেশি একটা সমস্যা হবে না। তো আমি বললাম যে শাহিনা আসলে এটা ঠিক হবে না। ও আমার কোনো কথাই শুনল না, ও শুধু বলে যে তুমি আমার স্বামী হিসাবে অনুমতি দাও, আমি কিডনিটা বিক্রি করি, এবং বিক্রি করে হলো সন্তানের অপারেশনটা করাই। আমি এর আগেও 2টা বিয়ে হয়েছে আমার, আল্লাহ আমাকে সন্তানাদি দেয় নাই, এবং এখন আল্লাহ আমার দিকে ফিরে তাকাইছে, আমাকে একটা সন্তান দিছে। আমার এই সন্তানটাকে আমি মরতে দিতে চাই না। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করে বলি যে তুমি আমাকে আমার অপারেশন হবে, তুমি আমাকে, আমি কথাও বলেছি একটা হসপিটালে তারা আমার কিডনি নেবে, তুমি সিগনেচার দেবে যে স্বামী হিসাবে বনসই দাও। তো আমি স্বামী হিসেবে তখন বনসই দিলাম, কারণ ওরে আর মানাইতে পারতেছিলাম না, কোনোভাবে মানতে রাজি নাই। আমি বললাম যে সন্তান আমারও তোমারও, তো আমি কিডনি বিক্রি করি না, ও নিজেই কিডনি বিক্রি করে সন্তানের অপারেশন করাবে। সর্বোপরি আমি তখন কি করলাম যে নিজেই তখন ওর বন্ড পেপারে সই করলাম, সই করার পর ওর তখন অপারেশন হলো। এবং ওর যেদিন অপারেশন, আমি কি বলবো ভাই, আমি বুঝাতে পারবো না। রাত 2টোর দিকে অপারেশন থিয়েটার থেকে একজন নার্স বেরোলো, নার্স বেরিয়ে বললো যে শাহিনার হাজবেন্ডকে ডাক দিছে। ডাক দেওয়ার পর আমি গেছি, যাওয়ার পরে বলে যে শাহিনা ভিতরে আসছে, আপনাকে ডাকতেছে অপারেশন থিয়েটারের ভিতরে। আমি বললাম কেন, ওইখানে ডাকতেছে কেন? বলে জানি না। তো এখানে গেছি, যাওয়ার পর ও বলে কিছুক্ষণ পরে আমার অপারেশন শুরু হবে, তুমি যদি আমি কখনো ফিরে না আসি আমার ছেলেটার দিকে খেয়াল রেখো, আমার ছেলেটাকে ভালোবেসো, আমার ছেলেটাকে ভালো রেখো, এবং তুমিও নিজের প্রতি খেয়াল রেখো, ঠিকমতো খাওয়া দাওয়া করো। আমি বললাম এরকম কথা বলতেছো কেন? তুমি দেখবা সুস্থে আমাদের মাঝে ফিরে আসবা। ওই অপারেশনে নিয়ে গেল, এবং নিয়ে যাওয়ার পরে ফজরে আজানের পর হয়ে গেছে, ওর কোনো নিউজ পাই না। ডাক্তারকে বলি যে কী ব্যাপার, আমার বউ শাহিনা কিডনি ট্রান্সফারের জন্য গেল, কিন্তু কোনো তো নিউজ আসতেছে না। বলে আসবে, ওয়েট করেন, আসবে 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 বলতে বলতে 8টার দিকে ডাক্তার তখন খবর দিল যে আমার বউ শাহিনা আর বেঁচে নাই, ওর আর জ্ঞান ফিরে না অপারেশনের পরে। আমি বললাম ডাক্তার এটা কি বলতেছেন? বলে হ্যাঁ, ওনার আর জ্ঞান ফিরে আসে নাই। আমার বউয়ের নিথুর দেহটা তখন আমার সামনে নিয়ে আসে, সাদা কাপড়টা সরিয়ে আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। চোখের পানিগুলো তখন বেয়ে বেয়ে
ওর ওই সাদা কাপড়ের কাপড় উপরে পড়তেছে। এই মানুষটা তার লক্ষ টাকার সম্পদ তার সন্তানদেরকে দিয়ে আসলো, অথচ তার ওই সন্তানেরা তার নিজের সন্তানকে বাঁচানোর জন্য 10টা টাকা দিয়ে সাহায্য করলো না। হসপিটাল থেকে আমি শাহিনার লাশ বুঝে নিলাম, সাথে টাকাটা। ওর কিডনি ট্রান্সফার হয়েছে সম্পূর্ণভাবে, কিন্তু পরে ওর জ্ঞান আসে নাই। আমাকে তখন টাকাটা দিলাম, ওই টাকাটা নিলাম এবং টাকাটা নেওয়ার পরে শাহিনার লাশ আমি দাফন করছি। শাহিনার বাবা মা কেউই ছিল না, ও ছিল ওর নানুর বাড়িতে, ওর মামাদের কাছে বড় হয়। ওর মামার বাড়িতে আমি ওর লাশ নিয়ে যাই এবং সেখানেই শাহিনার লাশ দাফন করা হয়। আমার কাছে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো দিয়ে আমি আমার ছেলের বাথরুমের রাস্তা আমি অপারেশন করাই। তো আলহামদুলিল্লাহ আমার ছেলের নাম ছিল সজীব। আমার সজীব সুস্থভাবে ওর অপারেশন হয় এবং ও খুব ভালো হয় এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আর বিয়ে করিনি। আমার সন্তানকে নিয়ে সর্বোপরি আমি আমার মায়ের কাছে গিয়েছি, বরিশাল আমার মায়ের কাছে। যাওয়ার পরে আমার মা তখন আমার বাবাকে বলে টলে, আমার ভাইকে বলে অল্প একটু জায়গা, মানে থাকার মতো একটু জায়গা আমার ভাইকে আর বোনকে বলে আমার আম্মা তখন তাদের কাছ থেকে লিখে নেয় এবং ওই জায়গাটার মধ্যে বা আমার মা যতটুকু পাইতো আমার বাবার কাছে সেটা দিল, আর আমার ভাই একটু দিল, আমার অন্তত ঘর বিটাটা হইল। ওই ঘর বিটা আমি আমার ছেলে সজীবকে নিয়ে এখন পর্যন্ত বেঁচে আছি। আমার মা আমাকে বলছিল যে আমি যাতে করি, আপনার মানে আরেকটা বিয়ে করি, কিন্তু আমি আর বিয়ে করি না। কারণ একটা কেন, 3-3টা বিয়ে করলাম, আর কত বিয়ে করব ভাই, আর বিয়ে করি না। এবং সর্বোপরি আমি আমার ছেলে সজীবকে নিয়ে এখানে আছি। আপনি শুনলে অত্যন্ত খুশি হবেন, আমার সজীবকে আমি কোরআনে হাফেজ বানাইছি। আমার খুব ভালো লাগে যে আমার সন্তান এখনও মাঝে মাঝে শাহিনার কবরের কাছে গিয়ে কোরআন পড়ে। আপনার কাছে দোয়া চাই আমার সন্তানের জন্য এবং আমার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে ভালো রাখুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই সাইদুল ইসলামের জীবনের হৃদয় বিতারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। প্রিয় বন্ধুরা, আমি বলেছিলাম যে আবেগ অনেক খারাপ জিনিস। মানুষ যদি তার জীবনে আবেগ কন্ট্রোল করতে না পারে তবে তার জীবন ধ্বংস হয়ে যায়। আর যে যার জীবনে আবেগ কন্ট্রোল করতে পেরেছে সেই তার জীবনে সাকসেস হয়ে যায়। আবেগ মানে মন, আর মনকে যে কন্ট্রোল করতে পারে সে হয় মহাশয়। মনকে কন্ট্রোল করতে পারলে মহাশয়, আর মনকে কন্ট্রোল করতে না পারলেই ধ্বংস। যাই হোক, এই গল্প থেকে যেটা শিক্ষা পেয়েছেন এটা মাথায় রাখবেন এবং এই গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর যেখানে বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্য দিনে অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।